আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমরা তোমাদের বলেছিলাম যে আমরা 6:45 শুরু করবো। আলহামদুলিল্লাহ একদম ঘড়ির কাঁটায় 6:45 বাজে এবং আমরাও ক্লাস লাইভটা স্টার্ট করে দিয়েছি। সো তোমরা সকলেই একটু দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের সাথে। আজকে আমরা উৎপাদন ব্যয় বিবরণী আরেকটা অংশ, সেটা হচ্ছে বেতন ও মজুরি। মজুরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কেন কোনো সমস্যা? আচ্ছা, বেতন ও মজুরির যে জায়গাটা সেটা আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা একটু সকলেই যুক্ত হয়ে যাও আমাদের সাথে। আমরা খুব শীঘ্রই আমাদের যে মূল আলোচনা সেটা শুরু করব। 6:45 বলেছিলাম, 6:45 আলহামদুলিল্লাহ আমরা শুরু করতে পেরেছি। মহান রবের প্রতি লাখো কোটি শুকরিয়া যে মহান রব আমাদের সময়টা মেনটেন করার তৌফিক দিয়েছেন। তোমরা একটু যুক্ত হয়ে যাও, আমরা শুরু করতেছি ক্লাসটা। আমি আছি, কোনো স্টুডেন্ট নাই, কি ব্যাপার? তোমাদের নামাজ কি শেষ হয়েছে? মাহাদি, ওয়ালাইকুম আসসালাম। মাহাদি, কি অবস্থা? তোমাদের বন্ধুরা কোথায়? আমি তো কাউকে দেখি না। সেতু, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সেতু? হৃদয় এসেছে আমাদের সাথে, ওয়ালাইকুম আসসালাম হৃদয়। আফরা এসেছে আমাদের সাথে। 678 পজিশন, তো সো সাবজেক্ট তুমি পাবা, বাট মাইগ্রেশন করে তোমার ভালো সাবজেক্ট মার্কেটিং, অ্যাকাউন্টিং এগুলো যাওয়ার সম্ভাবনা আছে, কারণ ঢাবি রেজাল্টের পরে অনেকে ভর্তি হবে না। তুমি সাবজেক্ট চয়েস দাও, একটা সাবজেক্ট আসবে, পরবর্তীতে দেখবা যে মাইগ্রেশন করে করে তোমার অ্যাকাউন্টিংও আসার সম্ভাবনা আছে। মুস্তাকিম আছে, নুসরাত আছে, নাহিদা আক্তার আছে আমাদের সাথে। আরাফাত, প্রতীক চাকমা, আরিফুল ইসলাম, যারা যুক্ত হয়েছে সকলকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আশা করছি আমাদের শিক্ষার্থীরাও সুস্থ আছে। ওকে, আমরা তাহলে আমাদের আলোচনার যে জায়গাটা সেটা শুরু করি, কি বলো? আমরা কি আমাদের ক্লাসটা এখন শুরু করতে পারি না? যেহেতু সময় হয়ে গেছে, তোমরাও চলে এসেছো, সো তোমাদের আর অপেক্ষা না করাই পরবর্তী রুটিন যখন আমরা দিব তখন এই ইনশাআল্লাহ একটা রিভাইজ রুটিন দেওয়ার চেষ্টা করব। নামাজের সময়সূচিগুলো খুব গভীরভাবে মাথায় রাখতে হবে। রুজি আছে আমাদের সাথে, আলামিন আছে, সোনালী দাস, সিথি, এদেরকে আমরা পাচ্ছি না। ওকে, যারা আছে তোমরা ক্লাসটা করো। দেখো, বেতন ও মজুরি, আমরা যখন উৎপাদন ব্যয় বিবরণী করি আমাদের যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যখন আমরা সপ্তম অধ্যায়টাতে যাই, দ্বিতীয় পত্রের কোন অধ্যায়? সপ্তম অধ্যায় যখন আমরা পা দিই, এই সপ্তম অধ্যায়ের ক্ষেত্রে সপ্তম অধ্যায় দুইটা ভাগে ভাগ করা। একটা হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী, একটা হচ্ছে আমাদের উৎপাদন ব্যয় বিবরণী, যেটা আমরা লাস্ট দুইটা ক্লাসে শেষ করেছি। আরেকটা হচ্ছে এখান থেকে আসে, সেটা হচ্ছে বেতন ও মজুরি। বেতন ও মজুরি এই চ্যাপ্টারটার মধ্যে দুইটা পার্টের ম্যাথ আসে এবং দুইটা পার্টই খুবই ইজি। তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ আছো, তোমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে খুব সহজে প্লাস তুলতে পারবা, কারণ তোমাদের যে উৎপাদন ব্যয় বিবরণী এখান থেকেও একটা প্রশ্ন তোমরা পাবা। এইচএসসি 25 ব্যাচ, এইচএসসি 26 ব্যাচ, তোমরা এখান থেকে একটা প্রশ্ন পাবা। এই বেতন ও মজুরিটা মূলত একটা পার্সেন্টেজ কাটার হচ্ছে ম্যাথ, ঠিক আছে? তামিমা আছে চট্টগ্রাম থেকে। ওকে তামিমা, আমি চট্টগ্রাম এবার গেলে তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা করে আসবো। আমি গেছিলাম কিছুদিন আগেই, চবিতে গেছিলাম, আমাদের দুই একজনের সাথে দেখা হয়েছে। আমি তো আসলে তাড়াহুড়োর মধ্যে যাই, আবার তাড়াহুড়োর মধ্যে আসি। তো আমি গেছিলাম এক বিয়ে খেতে, যার কারণে খুব একটা সময় থাকি নাই সেখানে। তো বেতন ও মজুরিটা আমরা দেখবো। তো এই বেতন ও মজুরির মধ্যে কি কি আছে বা কোন জাতীয় হিসাবগুলো করতে হবে সেটা একটা ওভারভিউ আমরা তোমাকে দেই। যে বেতন ও মজুরির মধ্যে আমাদের হচ্ছে মোট বেতনটা বের করতে হবে। এখানে খ নাম্বারে অনেক সময় মোট বেতন চাইবে,
দেখো খ নাম্বারে চাইবে হচ্ছে মোট বেতন, মোট বেতন, মোট বেতন চাইবে। সো মোট বেতনটা আমরা কিভাবে বের করব? সো মোট বেতন হচ্ছে একটা কর্মী যতগুলো টাকা পাবে, খেয়াল করো, একটা কর্মী যতগুলো টাকা পাবে, ভাতা পাবে, সকল টাকা ও ভাতার যোগফল। তাহলে মোট বেতন আমরা কিভাবে বের করি? মূল যে মজুরি থাকে, দেখো যে মূল মজুরি থাকে, মূল মজুরি প্লাস সকল ভাতা, মূল মজুরির সাথে যাবতীয় যতগুলো ভাতা থাকবে সবগুলো ভাতা আমরা যোগ করে দিলে মোট মজুরি পাবো। এখন এই সকল ভাতার মধ্যে কি কি থাকতে পারে? তোমার হতে পারে হচ্ছে আবাসিক ভাতা থাকতে পারে, রেন্টাল সুবিধা যেটাকে আমরা বলি, এরপরে হচ্ছে আবাসিক ভাতা, চিকিৎসা ভাতা থাকতে পারে, যাতায়াত ভাতা থাকতে পারে, এরপরে হচ্ছে ওভারটাইমের টাকা থাকতে পারে, এরপরে হচ্ছে মহার্ঘ ভাতা, এই জিনিসগুলো থাকে। সো মোট বেতন কিভাবে বের করবো? মূল মজুরির সাথে সকল ভাতা যোগ করে ফেলবো। আচ্ছা, এটার পরে এই ভাতার মধ্যে একটা ভাতা হচ্ছে আমাদের জন্য গাজীপুর থেকে সেতু, ঠিক আছে। এই সবগুলো ভাতার মধ্যে একটা ভাতা আছে যেটাকে আমরা বলি মহার্ঘ ভাতা। বোর্ডের কি সমস্যা? একটা হচ্ছে মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতা কেন দেওয়া হয় তোমরা কেউ জানো? মহার্ঘ ভাতা সম্পর্কে তোমাদের কি আইডিয়া আছে? মহার্ঘ ভাতা সম্পর্কে কি তোমাদের আইডিয়া আছে? ফান্ড ওইটা আলাদা, ফান্ড আলাদা আলাদা, সেটা নিয়ে আচ্ছা আমি, তোমরা একটু আমাকে বলো, আমি একটু পিসিটা অফ করি, অফ করে আবার অন করি, ঝামেলা শুরু করছে। ওকে, সিরাজগঞ্জ থেকে মোস্তাকিম আছে। মহার্ঘ ভাতা দেখো যে প্রতিনিয়ত জিনিসের দাম বাড়ছে না। চিন্তা করো তুমি 5 বছর আগে বা 10 বছর আগে একটা আইসক্রিম 5 টাকা বা 10 টাকায় খেতে পারতা, বর্তমান সময় কি সেটা খেতে পারো? একটা আইসক্রিম খাইতে গেলে তোমার হয়তো বা 20-25 টাকা লাগছে। এই যে প্রতিনিয়ত জিনিসের দাম বাড়ছে, প্রতিনিয়ত একটা জিনিসের দাম বাড়ে, এই যে প্রতিনিয়ত একটা জিনিসের দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় পণ্য সহ যখন একটা পণ্যের দাম বাড়ে, এই পণ্যটাকে এই যে দাম বাড়া সিচুয়েশন, এটাকে আমরা বলি মূল্যস্ফীতি। এই দাম বাড়া সিচুয়েশনটাকে আমরা কি বলি, কি হিসাবে আখ্যায়িত করি? মূল্যস্ফীতি। এই যে প্রতিনিয়ত দাম বাড়ছে, এখন এই দাম বাড়ার সাথে একজন শ্রমিককে যদি আমি আগের মজুরিটাই দেই, আগের বেতনটাই দেই, তাহলে কি হবে? হয়তোবা সে ওই বেতন দিয়ে আর খুব একটা স্বাভাবিক জীবন পার করতে পারবে না। দেখা যাবে তার সমস্ত কস্টিং, তার বেতনের সমস্ত টাকা তার নিত্য প্রয়োজনীয় জিনিসের পেছনেই চলে যাচ্ছে। তাহলে এই যে পণ্যের দাম বাড়ছে, এই দাম বাড়া সিচুয়েশনটাকে আমরা বলি মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। এই মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের সাথে একজন কর্মী যাতে খুব সহজেই খাপ খাইয়ে নিতে পারে, সেটার জন্য আমরা যে ভাতাটা তাকে দেই সেটাকে আমরা কি বলি? মহার্ঘ ভাতা। তাহলে দেখো আমরা যেখান থেকে শেষ করছিলাম এখান থেকে ধরাবো যে মহার্ঘ ভাতা কেন দেয়া হয়? মূল্যস্ফীতি, ইনফ্লেশন, মূল্যস্ফীতি মোকাবেলার জন্য। মূল্যস্ফীতি বা এটাকে অনেক সময় মুদ্রাস্ফীতি নামেও হিসাবে বলা যায়, একই অর্থ মূলত। মূল্যস্ফীতি বা এটাকে মুদ্রাস্ফীতিও তোমরা বলতে পারো। মূল্যস্ফীতি আর মুদ্রাস্ফীতির মধ্যে হালকা একটু ডিফারেন্স আছে, এটা তোমাদের এখন না জানলেও চলবে, এটা তোমাদের জানার প্রয়োজন নাই। মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতির জন্য, এখন মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি মানে কি? পণ্যের দাম বেড়ে যাওয়া, টাকার মান কমে যাওয়া। সো মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতির জন্য মূলত আমরা কি দেই? মহার্ঘ ভাতা দেই। অনেক সময় এটা প্রশ্ন আসে যে মহার্ঘ ভাতা কেন দেওয়া হয়? মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি মোকাবেলা করার জন্য। এটাকে আরেকটা ভাবে আমরা বলতে পারি যে পণ্যের দাম বৃদ্ধি জন্য, পণ্যের দাম বৃদ্ধির জন্য, যখন একটা পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে ওই জিনিসটাকে কভার আপ করার জন্য, ওই জিনিসটাকে মিট আপ করার জন্য যে টাকাটা দেওয়া হয় সেটাকে আমরা কি বলছি? মহার্ঘ ভাতা।
তাহলে মহার্ঘ ভাতা জিনিসটা বুঝছো? মহার্ঘ ভাতা জিনিসটা বুঝছো কিনা বলো তো? উভয় পত্র শেষ করাবো আমরা, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই পড়ছি। নুরুল আজিম নাইম, তুমি কি নতুন? ওকে, এরপরে দেখো নিট মজুরির একটা বিষয় আছে। মোট মজুরির পরে আরেকটা কি আছে? নিট মজুরি। নিট মজুরি, নিট মজুরি আমরা কিভাবে বের করি? নিট মজুরি আমরা বের করব মোট মজুরি থেকে। আমরা যে মোট মজুরি দেখলাম, এই মোট যে মজুরি আছে, এই মোট মজুরি থেকে আমরা যাবতীয় সমস্ত কর্তনটা বাদ দিব। সকল কর্তন বা সকল কর্তনটা বাদ দিলে আমরা যেটা পাই সেটা নেট মজুরি। সেটা কর্তনগুলো কি হতে পারে? তুমি একটা চাকরি করছো, এই চাকরিতে তুমি অ্যাডভান্স নিয়ে ফেলছো, ধরো যে মাসের শুরুতে টাকা নিয়ে ফেলছো। যেমন আমি এই মাসের শুরুতে কিছু টাকা আমি আগে নিয়ে ফেলছিলাম, তাহলে আমি যখন এই মাসের শেষে স্যালারি নিতে যাব তখন কি হবে? আমার যে এই মাসের শুরুতে যে অ্যাডভান্সটা নিয়েছিলাম সেটাকে ডিডাক্ট করে দেওয়া হবে, কমিয়ে দেওয়া হবে। এর বাইরে কি হতে পারে? আমি প্রভিডেন্ট ফান্ড কেন করা হয়? যাতে আমি যখন বিপদে পড়ব, আমার যখন সমস্যা হবে, ওই ফান্ড থেকে আমাকে টাকা দেওয়া হবে। আমি অসুস্থ হলাম, আমার চিকিৎসা প্রয়োজন, হয়তো বা আমার কাছে এত টাকা নেই, তাহলে প্রতিষ্ঠান কি করবে? ওই যে প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা জমা হচ্ছে সেখান থেকে একটা টাকা দিয়ে দিবে। ঠিক আছে? মোট মজুরি মাইনাস মোট কর্তন বা সকল কর্তন। মোট মজুরি, তাহলে সকলের পরিবর্তে আমরা মোটটা ইউজ করি, সুন্দর একটা শব্দ বলেছ, মোট কর্তন। তাহলে মোট মজুরি থেকে মোট কর্তনটা বাদ দিলে আমরা কি পাবো? মোট মজুরি থেকে মোট কর্তনটা বাদ দিলে আমরা কি পাচ্ছি? নিট মজুরি। সো এই আমরা যে অধ্যায়টা আছি আজকে, বা আমরা যে অংশটাতে আছি, এখানে ক, খ, গ তিনটা প্রশ্ন পাবো, তাই না সৃজনশীলে? সো তোমাকে এই তিনটা প্রশ্নের মধ্যে কি জাতীয় প্রশ্ন করবে দেখো। এই তিনটা প্রশ্নের মধ্যে তোমাকে চাইবে তোমার কাছে মোট মজুরি বের করো, মোট মজুরি বের করতে বলতে পারে। 2 নাম্বার হচ্ছে নিট মজুরি বের করতে বলতে পারে, নিট মজুরি বের করতে বলবে। এরপরে হচ্ছে মজুরি বিবরণী, মজুরি বা বেতন বিবরণী। ঠিক আছে, এখানে মজুরি বা বেতনটা একই অর্থে ব্যবহার করছি আমি এখানে, এবং চ্যাপ্টারটাতে একই অর্থে ব্যবহার করা হয়েছে। মজুরি বা বেতন বিবরণী এটা করতে বলতে পারে। তাহলে মজুরি বা বেতন বিবরণীটা আসলে কি দেখো, এই যে মোট মজুরি এবং নিট মজুরি আলাদা আলাদা করছি না, ওই দুইটাকে একত্রে করা, ওই দুইটাকে এখানে একত্রে করাই হচ্ছে মজুরি বিবরণী। এরপরে আরেকটা অপশন অনেক সময় চাইবে, সেটা হচ্ছে জাবেদা দিতে বলবে। কি দিতে বলবে? জাবেদা। তাহলে জাবেদাটা একদম মুখস্থ জাবেদা, তোমাদের কিছু আমি 4টা জাবেদা লিখে দিব, তোমাদের প্রতিটা প্রশ্নের জাবেদাটা সেম থাকবে, জাস্ট প্রতিটা প্রশ্নের অ্যামাউন্টটা চেঞ্জ হবে। আমরা যখন শেয়ার ইস্যু পড়েছিলাম তখন একদম মুখস্থ কিছু জাবেদা পড়েছি, তাই না? যে জাস্ট প্রতি ম্যাথে কি হয়, অ্যামাউন্টগুলো চেঞ্জ হয়। সেম ক্ষেত্রে এটাও আমরা একটা জাবেদা শিখবো, জাবেদাটা হচ্ছে প্রতি ম্যাথের ক্ষেত্রে সেম থাকবে, জাস্ট অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখন প্রথমে জাবেদাটা শিখে ফেলবো। আমরা প্রথমে কি করব? জাবেদা শিখে ফেলবো। সবাই নোট করো এখন, জাবেদা দাখিলা। আচ্ছা, নতুন কেউ আছো এখানে যে আজকালের মধ্যে ভর্তি হয়েছো, বা তোমার এটা ফার্স্ট ক্লাস, এমন কেউ আছো? আজকালে ভর্তি হয়েছে এমন কেউ আছো? কে কে আছো?
আজকালের মধ্যে ভর্তি হয়েছে এমন কি আছো? তুরো বোর্ডটা আজকে ঝামেলা করতেছে তো। দেখো আমরা একটা জাবেদার ছক কেটে ফেললাম, তাই না? আমরা 4টা জাবেদা শিখবো। 1 নাম্বার জাবেদা, খেয়াল করো, 1 নাম্বার জাবেদা হচ্ছে বেতন অনুমোদন করা হলে। 1 নাম্বার জাবেদা কি? বেতন অনুমোদন। যখন বেতন অনুমোদন করা হচ্ছে তখন কি জাবেদা দিব? 4টা জাবেদা দিব। আমরা 4টা জাবেদা দিব। প্রথম জাবেদা হচ্ছে বেতন অনুমোদন করা হলে। প্রথম জাবেদা দিব হচ্ছে বেতন অনুমোদন করা হলে। এখানে বেতন বা মজুরি একই অর্থে ব্যবহার হবে। তুমি বেতন বসাও বা মজুরি বসাও, কোনো সমস্যা নাই। জাস্ট ম্যাথ দেখবা, ম্যাথে কি বেতন শব্দ আছে নাকি মজুরি শব্দ আছে। তাহলে প্রথম জাবেদা হচ্ছে বেতন বা মজুরি হিসাবটা ডেবিট। বেতন বা মজুরি হিসাবটা কি হবে? ডেবিট হবে। প্রদেয় বেতন বা মজুরিটা হবে ক্রেডিট। প্রদেয় বেতন বা মজুরি যেটাই লিখো না কেন, উপরে যা লিখবা তো এখানেও সেটাই লিখবা। প্রদেয় মজুরি বা বেতন হিসাবটা ক্রেডিট হবে। এরপরে খেয়াল করো, আমরা এখানে টাকার অ্যামাউন্ট কোনটা বসবো? তাহলে টাকার অ্যামাউন্ট বসবে, দেখো, মোট মজুরির টাকা বসবে। টাকার অ্যামাউন্ট কিসের বসবে? মোট মজুরির টাকা বসবে। মোট মজুরির টাকা এখানে বসবে। তাহলে টাকার অ্যামাউন্টটা কিসের বসতেছে? মোট মজুরির টাকা। এটা হচ্ছে আমাদের জন্য ফার্স্ট জাবেদা। এরপরে দেখো সেকেন্ড জাবেদা কি হবে? 2 নাম্বার জাবেদা। 2 নাম্বার জাবেদা হচ্ছে আমরা ভাউচার দিব। যে নরমালি তুমি যদি গার্মেন্টস সেক্টরে কোনো কিছু দেখো তখন দেখবা যে হচ্ছে প্রথমে বেতন অনুমোদন করা হচ্ছে, তারপরে বেতনের জন্য কি করা হচ্ছে? একটা ভাউচার প্রস্তুত করা হয়। এই হেডলাইনগুলো মনে রাখবা, ঠিক আছে? ভাউচার প্রস্তুত। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক সময় প্রশ্ন করবে যে বেতন অনুমোদন করা হলে কি জাবেদা হবে। বেতন অনুমোদন করা হলে কি জাবেদা হবে, তখন কিন্তু তুমি গদবাদা কোনো কিছু দিলে হবে না। তখন তোমাকে কি দিতে হবে? বেতন বা মজুরি ডেবিট, প্রদেয় বেতন বা মজুরি ক্রেডিট। খেয়াল করো, এরপরে দ্বিতীয় জাবেদা আমরা কি দিব? যখন ভাউচার প্রস্তুত করছি, এই যে প্রদেয় বেতন বা মজুরি যেটা এখানে ক্রেডিট হয়েছে, এইটা এখানে হবে কি? ডেবিট। তাহলে আমি জাস্ট বেতনটাই লিখি, ঠিক আছে? আচ্ছা, দুইটাই লিখি যেহেতু জায়গা আছে আমার এখানে। প্রদেয় বেতন বা মজুরি হিসাব কি করব? ক্রেডিট করব। তাহলে এখানে যে অ্যামাউন্টটা প্রদেয় বেতন বা মজুরির যে অ্যামাউন্টটা ডেবিট হয়েছিল, সরি ক্রেডিট হয়েছিল, এইটা এখানে এসে কি হবে? এইটা এখানে এসে ডেবিট হয়ে যাবে। এইটা এখানে এসে ডেবিট হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি প্রদেয় বেতন বা মজুরি হিসাব ডেবিট পাইলাম। এরপরে হচ্ছে প্রদেয় ভাউচার। খেয়াল করো কি দিব? প্রদেয় ভাউচার হিসাব। প্রদেয় ভাউচার হিসাবটা ক্রেডিট করে দিব। তো প্রদেয় ভাউচার না দিয়ে আমরা ডিরেক্ট জাস্ট ভাউচার দিয়ে দিব। ভাউচার হিসাবটা কি করব? ক্রেডিট করব। ভাউচার হিসাব কি হবে? ক্রেডিট হবে। এরপরে আমাদের কর্তন সমূহটা ক্রেডিট হবে। এখানে ম্যাথে যে যে কর্তন থাকবে জাস্ট দেখে দেখে বসাবো। ম্যাথে যে যে কর্তন থাকবে ওই কর্তন সমূহগুলোকে কি করব? ক্রেডিট। যদি প্রভিডেন্ট ফান্ড থাকে প্রভিডেন্ট ফান্ড ক্রেডিট, অগ্রিম থাকলে অগ্রিম ক্রেডিট, যাবতীয় কর্তনগুলো কি করে দিব? ক্রেডিট করে দিব। তোমরা একটু চটপট এটা উঠাই ফেলো তো।
কোনটা কেন ডেবিট হলো? কোনটা কেন ডেবিট হলো বলো তো, আমাকে একটু বলো। ওকে, সেকেন্ডটা। আচ্ছা, এই যে প্রদেয় বেতন বা মজুরি, এটা যে এই হিসাবটাকে আমাকে জিরো করতে হবে, তাহলে এই হিসাবটাকে যদি আমি জিরো করতে চাই, এই হিসাবটা কি ক্রেডিটে বসছে না? যখন একটা হিসাবকে জিরো করতে চাই তখন সেটাকে আবার ক্রেডিট থাকলে ডেবিট করতে হয়, ডেবিট থাকলে ক্রেডিট করতে হয়। তাহলে এটার যেহেতু ন্যাচারালি ক্রেডিট হয়ে আছে সেটাকে আমি ডেবিট করে দিছি। এখন খেয়াল করো, এই যে ভাউচারে যে টাকাটা আছে না, এটা একটু খেয়াল করো। আমরা এখানে ভাউচার দেখাচ্ছি, ভাউচারে কিসের টাকা বসবে? মনে রাখবা, এই ভাউচারের জায়গায় নিট মজুরির টাকা বসবে। ভাউচারের জায়গায় কিসের টাকা বসবে? নিট মজুরির টাকা। ভাউচারের জায়গায় কিসের টাকা বসাবো? নিট মজুরির টাকা। আমাদের যে ভাউচারটা আছে, এই ভাউচারের জায়গায় আমরা কিসের টাকা বসাবো? নিট মজুরির টাকা বসাবো। ভাউচারের জায়গায় আমরা নিট মজুরির যে টাকাটা আছে সেটা বসাবো। এরপরে 3 নাম্বার জাবেদা দেখো, 3 নাম্বার জাবেদা আমরা কি করব? 3 নাম্বার জাবেদায় গিয়ে ফাইনালি আমি এখানে টাকাটা পরিশোধ করে দিব। আমি এবার মজুরির টাকাটা পরিশোধ করে দিব। তাহলে মজুরির টাকা যদি প্রদান করি, মজুরির টাকা কি করব? প্রদান করব। যখন মজুরির টাকা প্রদান করব, তাহলে ভাউচারটা যে এখানে ক্রেডিট হয়েছিল, এই ভাউচারটা কি আর থাকবে? এই ভাউচারটা কিন্তু থাকবে না। তোমরা এখানে ভাউচারটাকে প্রদেয় ভাউচার লিখতে পারো, প্রদেয় ভাউচার লেখাটাই স্মার্ট। আমরা একটু প্রদেয় ভাউচার লিখে দিব এখানে। তাহলে এই প্রদেয় ভাউচার যেটা আছে, এই ভাউচারটাকে আমরা কি করব? এবার ডেবিট করে দিব। প্রদেয় ভাউচার, প্রদেয় ভাউচার হিসাবটাকে কি করব? ডেবিট করে দিব। প্রদেয় ভাউচার হিসাবটাকে ডেবিট করে দিলাম। তারপরে আমরা যেহেতু মজুরির টাকা প্রদান করছি, কিভাবে টাকা দিব? নরমালি আমরা নগদের মাধ্যমে টাকা দিব। তাহলে নগদ টাকা চলে গেলে নগদান হিসাব কি হবে? ক্রেডিট। নগদান হিসাব হবে ক্রেডিট। এটাও লিখে ফেলো, এটা হচ্ছে 3 নাম্বার। আর একটা আছে, তিন নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বারটা দেখো, এখন আমাদের অনেক সময় কি থাকে, আমাদের অনেক সময় হচ্ছে প্রভিডেন্ট ফান্ড থাকে না। এখন ওই প্রভিডেন্ট ফান্ডটাকে কি করতে হবে? প্রভিডেন্ট ফান্ডে জমা দেওয়ার জন্য একটা জাবেদা দিতে হবে। তাহলে আমরা কি দিব? প্রদেয় প্রভিডেন্ট ফান্ড ডেবিট। খেয়াল করো, লাস্ট জাবেদা 4 নাম্বার প্রভিডেন্ট ফান্ডের জন্য। তাহলে আমরা কি দিব? প্রদেয় প্রভিডেন্ট ফান্ড, প্রদেয় প্রভিডেন্ট ফান্ড ডেবিট। আর শুধুমাত্র প্রদেয় প্রভিডেন্ট ফান্ড হিসাব ডেবিট হবে, আর প্রভিডেন্ট ফান্ড, শুধু প্রভিডেন্ট ফান্ডটা হবে ক্রেডিট। এগুলো মুখস্থ করে ফেলবা, এত বুঝাবুঝির কিছু নাই, মুখস্থ করলে তোমার জন্য বেটার। কেন মুখস্থ করতে বলছে? কারণ প্রতিটা ম্যাথে জাবেদাটা সেম থাকবে, প্রতিটা ম্যাথে জাবেদাটা সেম থাকবে, শুধু চেঞ্জ হবে কি? প্রতিটা ম্যাথে জাবেদাটা সেম থাকবে, শুধু চেঞ্জ হবে টাকার অংশটা, টাকার অঙ্কটা চেঞ্জ হবে। এছাড়া কোনো কিছুই কিন্তু পরিবর্তন হবে না।
ঠিক আছে? হ্যাঁ, টাকার অ্যামাউন্টটা সকলেই উঠাই নিয়ে আমাকে একটু জানাও যে সকলের উঠানো হয়ে গেছে। তারপরে আমরা একটা ডিরেক্ট ম্যাথে যাব, ম্যাথে গিয়ে আমরা দেখব নতুন কিছু কি কি ম্যাথ এখানে আছে। লেখা শেষ। ওকে, আচ্ছা, তোমাদের উৎপাদন ব্যয় বিবরণী ম্যাথগুলো কি তোমরা এখন নিজেরা করতে পারছো? জাবেদা মুখস্থ করে নিও, জাবেদাগুলো সবাইকেই মুখস্থ করতে হবে, কঠিন জাবেদা না, তুমি দেখলেই পারবা। আচ্ছা, এখানে দেখো যে আরিফ ও রহমান বেঙ্গল ফার্নিচারে দুইজন কর্মী, একটা ম্যাথ আছে, এটা বোর্ডের ম্যাথ, এটা মনে হয় রাজশাহী বোর্ড 2000। আচ্ছা, পিডিএফ যায় নাই তোমাদের কাছে? পিডিএফ কি এখনো যায় নাই? না গেলে চলে যাবে, আজকেই চলে যাবে। আচ্ছা, চলে যাবে ইনশাল্লাহ, প্যারা নাই। দেখো আমরা এই ম্যাথটা একটু দেখি, ঠিক আছে? সো ম্যাথে আমরা দেখি যে কি আছে। আরিফ ও রহমান বেঙ্গল ফার্নিচারে দুইজন কর্মী। খেয়াল করো, আরিফ ও রহমান বেঙ্গল ফার্নিচারে কয়জন কর্মী? তারা দুইজন কর্মী। ওকে, 2022 সালের জানুয়ারি মাসে তাদের মজুরি সম্পর্কীয় তথ্যাবলী। মূল মজুরি দেখো, মূল মজুরি আছে, বাড়ি ভাড়া ভাতা আছে, মহার্ঘ ভাতা, চিকিৎসা ভাতা। ওভারটাইমের জায়গায় কি করেছে? ওভারটাইমের জায়গায় টাকা না দিয়ে কি বলা আছে? 20 ঘন্টা বলা আছে, আর এখানে বলা আছে 15 ঘন্টা। প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান আছে 10%। মজুরি থেকে অগ্রিম কর্তন আছে 700 500। কল্যাণ তহবিলে আছে চাঁদা, তুমি চাঁদা দিচ্ছ। গৃহ নির্মাণ ঋণ বাবদ কর্তন আছে এত টাকা। তো এই যে অনেকগুলো পার্সেন্টেজ তোমরা দেখছো না, যখনই একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে এই ধরনের ম্যাথে মনে রাখবা যে পার্সেন্টেজ যেটা দেওয়া থাকে এই পার্সেন্টেজটা কিসের উপর কাটতে হবে? এই পার্সেন্টেজটা কাটতে হয় মূল মজুরির উপরে। পার্সেন্টেজ কিসের উপর কাটবা? পার্সেন্টেজ কাটবা মূল মজুরির উপর। অলওয়েজ বলা না থাকলেও মূল মজুরির উপরই কাটতে হবে, মূল মজুরির উপর কাটতে হয়। পার্সেন্টেজ কিসের উপর কাটতে হবে? মূল মজুরির উপরে পার্সেন্টেজ কাটতে হবে। পার্সেন্টেজ গুলো কিসের উপর কাটতে হয়? মূল মজুরির উপরে। পার্সেন্টেজ গুলো কিসের উপর কাটতে হয়? মূল মজুরির উপরে। ওকে, এখন খেয়াল করো, এখানে বলা আছে স্বাভাবিক কর্মঘণ্টা। দেখো নিচে কি বলা আছে? স্বাভাবিক কর্মঘণ্টা 200। যে একটা প্রতিষ্ঠানের স্বাভাবিক কর্মঘণ্টা হচ্ছে 200। ওভারটাইম মজুরির হার কি আছে? দেখো ওভারটাইমের যেহেতু 20 ঘন্টা দেওয়া আছে, কি বলা আছে? ওভারটাইম মজুরি হার স্বাভাবিক হারের দ্বিগুণ। যে স্বাভাবিক হারে যে বেতনটা পায়, ধরো যে একজন ব্যক্তি স্বাভাবিকভাবে ঘন্টা প্রতি 100 টাকা পায়, তাহলে ওভারটাইমে কত পাবে? দ্বিগুণ। তাহলে 100 গুণন 2, তখন 200 টাকা পাবে। ঠিক আছে, স্বাভাবিক হারের চেয়ে কয় গুণ পাবে? 2 গুণ পাবে এখানে ওভারটাইমটা। তাহলে ক নাম্বারে কি বলছে? ওভারটাইম মজুরির পরিমাণ নির্ণয় করতে বলছে। ওভারটাইম মজুরির পরিমাণ নির্ণয় করতে বলছে। ওভারটাইম মজুরির পরিমাণ যেহেতু নির্ণয় করতে বলছে, আমরা ক নাম্বারে করে ফেলি। সবাই আমার সাথে করো, ক নাম্বার। আমার কালকে পরীক্ষা, সো সবাই চটপট করে ফেলো, ঠিক আছে?
পরীক্ষা আমার, পড়াইতে আসছি তোমাদের। আচ্ছা, আমরা প্রথমে কি বের করব? ক নাম্বারে যেহেতু ওভারটাইম মজুরি বের করতে বলছে, তাহলে আমরা এর উপরে লিখে নেই ওভারটাইম মজুরি নির্ণয়। ওভারটাইম মজুরি নির্ণয়, এটা আমরা একদম উপরে লিখে নিলাম, ঠিক আছে, হেডলাইনে। ওভারটাইম মজুরি নির্ণয় করতে গেলে আমাকে কি জানতে হবে? আগে স্বাভাবিক মজুরি হারটা জানতে হবে। আমাকে প্রথমে কি বের করতে হবে? স্বাভাবিক মজুরি হার। স্বাভাবিক মজুরি হারটা আমাকে বের করতে হবে। দুইজন ব্যক্তি আছে, খেয়াল করো কয়জন ব্যক্তি আছে? দুইজন। তাহলে আমি একটু দূর থেকে লিখি, একটু চিকন করে নেই। স্বাভাবিক মজুরি হার, এটা আগে আমাকে বের করতে হবে। সূত্রটা আগে লিখে নাও। বগুড়া গভর্নমেন্ট কলেজে, ওকে, তোমরা বের করে ফেলছো, বাহ। দেখো, স্বাভাবিক মজুরি হার তোমরা যারা বের করতে চাও, তোমাদের জন্য সূত্রটা আমি লিখে দেই। সূত্রটা হচ্ছে মূল মজুরি, সূত্রটা হচ্ছে কি? মূল মজুরি ভাগ স্বাভাবিক কর্মঘণ্টা, এটা সূত্র, ঠিক আছে, স্বাভাবিক মজুরি হার বের করার জন্য। স্বাভাবিক কর্ম ঘন্টা, স্বাভাবিক কর্মঘণ্টা হবে এখানে। তাহলে আমরা স্বাভাবিক মজুরি কিভাবে পাবো? মূল মজুরিকে, স্বাভাবিক মজুরি হার কিভাবে পাবো? মূল মজুরিকে স্বাভাবিক কর্মঘণ্টা দ্বারা ভাগ করবো। তাহলে দুইজন ব্যক্তি আছে, একজন হচ্ছে আরিফ, একজন হচ্ছে আরিফ, আরিফ, আরেকজনের নাম কি আছে? রহমান। আরিফ আছে, রহমান আছে, দুইজন ব্যক্তি, তাই না? তাহলে আরিফের স্বাভাবিক মজুরি হার কত হবে? দেখো, তার মূল মজুরি কত? 7,000, তাহলে 7,000। আর এই স্বাভাবিক কর্মঘণ্টা কত? 200। এই ব্যক্তির কত হবে? 5,000 ভাগ 200। জাস্ট কাটাকাটি করলেই তো পাচ্ছি এখন, তাই না? আমরা একটু কাটাকাটি করে ফেলি, তাহলে 2 শূন্য কাটা, তাই না? হ্যাঁ, তাহলে কত আসে? 35 আসে না? এটার হচ্ছে 35, আর এটার কত আসে? 50। 25 দুগুণ 50, তাহলে 25। দেখো তো তোমাদের কত আসছে? তোমরা কি টাকা বের করে ফেলছো? 14,750 কি টাকা? আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্বাভাবিক মজুরি হার। তাহলে ওভারটাইম মজুরি হার কত হবে? ওভারটাইম কত হবে? এরপর আমরা বের করবো কি? ওভারটাইম মজুরি হার। ওভারটাইম মজুরি হার, ওভারটাইম মজুরি হার কি বলছে? স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ। তাহলে এই ব্যক্তির কত হবে? 35 গুণ 2, তাহলে এই ব্যক্তির হচ্ছে 70। এই ব্যক্তির কত হবে? 25 গুণ 2, তাহলে কত হবে? এই ব্যক্তির হচ্ছে 50, তাই না? এই ব্যক্তির হচ্ছে 50, এর হচ্ছে 70। এখন আমরা খুব সহজেই কিন্তু ওভারটাইম মজুরিটা বের করতে পারবো। দেখো, এইবার আমরা বের করে ফেলি ওভারটাইম মজুরি। ওভারটাইম মজুরি, ওভারটাইম মজুরি কত আছে? দেখো, এই ব্যক্তি কাজ করছে কত? 20 ঘন্টা। তাহলে 20 ঘন্টা কাজ করছে, 1 ঘন্টার জন্য পায় 70 টাকা। তাহলে 7 দুগুণ 14, 1400। আর এই ব্যক্তি কাজ করছে 15 ঘন্টা, তাহলে হচ্ছে 15 গুণন 50। তাহলে 5 একে 5 10 500, 500 আর হচ্ছে 750। হ্যাঁ, 750। দেখো তো এটা নিয়ে কারো সমস্যা আছে কিনা? 70, 50, হ্যাঁ ঠিক আছে। তোমার সোনালী দাস একদম পুরোটা বের করে ফেলছো।
কারো সমস্যা আছে? সোনালী দাসের নেই, মাহাদির নেই, সেতুর নেই, নাইমের নেই, সোনালী দাসের নাই। ওকে, হ্যাঁ ওইটা ওইভাবে বের করা যায় আলমা। আমি জাস্ট তোমরা যেহেতু এখানে সবাই আছে, আমি ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করেছি, ঠিক আছে? অনেকে হয়তো এইভাবে বুঝবে না, যার কারণে আমি ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করেছি। তুমি শর্টকাটে করতে পারলে ইউ আর মোস্ট ওয়েলকাম, তোমার সময় বাঁচবে। ওকে, অনন্তরে কোনো সমস্যা নেই। তাহলে ক নাম্বারটা আমাদের শেষ, তাই না? ক নাম্বার আমাদের শেষ। যদি কারো সমস্যা না থাকে ক নাম্বারটা শেষ করে ফেললাম আমরা। এরপরে খ নাম্বার চলে আসি। খ নাম্বার কি বলেছে? মোট মজুরি। খ, মোট মজুরির পরিমাণ বের করতে বলছে। মোট মজুরির পরিমাণ বের করতে বলছে। তাহলে আমরা একটু মজুরির জন্য একটা ছক তৈরি করে ফেলি, ঠিক আছে? তাহলে মোট মজুরি বের করতে বলছে, দুইজন ব্যক্তি আছে, তাহলে দুইজন ব্যক্তির জন্য টাকার ঘর হবে দুইটা, তিনজন ব্যক্তি থাকলে টাকার ঘর দিবা তিনটা। এক্স্যাক্টলি, আমরা ঘরের মাধ্যমে করব। তাহলে এখানে হচ্ছে কি বিবরণ, এখানে হচ্ছে বিবরণ, আর এখানে হচ্ছে দুইজন ব্যক্তির নাম। একজন ব্যক্তি হচ্ছে আরিফ, আরেকজন হচ্ছে রহমান। আরিফ আরেকজন হচ্ছে রহমান। তাহলে সবার প্রথমে আমরা শুরু করব কি দিয়ে? দেখো আমরা বলেছি মূল মজুরি প্লাস সকল ভাতা যেগুলো সে পাচ্ছে। তাহলে মূল মজুরি দেই, সবার প্রথমে কি দিব? মূল মজুরি। মূল মজুরি, মূল মজুরি কত আছে দেখো। আরিফের আছে 7,000, আমি 7,000 লিখছি। রহমানের আছে 5,000, আমি 5,000 লিখলাম। 7,000 5,000 লিখে ফেলছি। এরপরে কাজ কি? এর সাথে হচ্ছে যাবতীয় ভাতাগুলো যোগ। তাহলে আমি লিখে দিব যোগ ভাতা সমূহ। যে ভাতাগুলো সে পাচ্ছে সেই ভাতাগুলো কি করব? যোগ করে দিব। কি কি ভাতা পাচ্ছে দেখো তো। বাড়ি ভাড়া ভাতা, তাহলে সবার প্রথমে এখানে বাড়ি ভাড়া আসবে, বাড়ি ভাড়া আসবে। তাহলে বাড়ি ভাড়া কত পাচ্ছে দেখো? মূল মজুরির 40%। তাহলে আমাদের 7,000-এর 40% কত? 4 7 2800, 2,800 টাকা হয়। দেখো খেয়াল করো মিলে কিনা। 5,000 4 5 20, 2,000। তাহলে আমরা বাড়ি ভাড়া ভাতাটা লিখে ফেললাম। এরপরে কি ভাতা আছে দেখো? মহার্ঘ ভাতা, যেটা হচ্ছে ইনফ্লেশনের জন্য দেওয়া হয়। তাহলে মহার্ঘ, মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতা কত টাকা আছে? 25%। তাহলে 25% কত হবে? 700, 1400, 7 7 14 আর 350, 1750। এটা হচ্ছে আমাদের 1750, আর এটা কত হবে? 500, 1000 আর 250, 1250। ওকে, এরপরে কি আছে? চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতার অ্যামাউন্টটা দেওয়াই আছে, তাহলে এটা কোথাও পার্সেন্টেজ কাটার প্রয়োজন হচ্ছে না। চিকিৎসা ভাতা কত টাকা আছে? 400, 300। এরপরে কি আছে? আর কোনো ভাতা নেই, কিন্তু ওভারটাইম আছে। ওভারটাইম হইলে কি হয়? সে টাকা পায়, টাকা পাইলে কি করব? যোগ করে ফেলবো। তাহলে ওভারটাইম কত টাকা আছে? 20। আমরা কত টাকা বের করছিলাম ওভারটাইম? ওভারটাইমটা কত বের করছিলাম একটু আমাকে বলো তো, আমি ভুলে গেছি। ওভারটাইমটা আমরা কত বের করছিলাম? সেতু ঠিক, আচ্ছা
1400 টাকা আর কত 750, 1400 আর 750, আর তো কিছু নাই। তাহলে আমরা কি করব, এখন সবগুলো যোগ করে দিব। যোগ করে ফেলো তো, কত আসে, যোগ করে ফেলো। তাহলে কত আসে দেখো, টোটাল কত টাকা আসতেছে, সবগুলো যোগ করো, এখন সবগুলো যোগ করো, যোগ করে আমাকে বলো কত টাকা আসতেছে। $13,350, ওকে, 13,350, সুন্দর। পরেরটা একটা বের করে দিছো, আরেকটা, দুইটা যোগ করো, দুইটা, একটা কেন, আচ্ছা 9,300, সে তো বলেছে 9,300, ওকে। তাহলে আমরা মোট মজুরি কিন্তু পেয়ে গেছি। খুবই ছোট ম্যাথ আসে, খুব সহজে উত্তর করা যায়, খুবই ছোট ম্যাথ আসে এবং খুব সহজেই কিন্তু এখান থেকে উত্তরটা করা যায়। আচ্ছা, এটা নিয়ে কারো সমস্যা আছে? সমস্যা থাকলে এখনই বলে ফেলো। সেতু, আফরা, আলামিন, খুবই ইজি একটা ম্যাথ, এবং এটা রাজশাহী বোর্ডের মনে হয় প্রশ্নটা। ওকে, যদি সমস্যা না থাকে আমি ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। আমরা এখানে এই ছকের মধ্যে আবার গ করে ফেলবো। তো বারবার ছক তৈরি করার চেয়ে, যেহেতু একটা ছক পেয়ে গেছি, এই ছকে খ করে ফেলবো, এই ছকে গ করে ফেলবো, এবং এটা এখান থেকে যদিও জাবেদা চাই নাই, আমি তোমাদেরকে এখান থেকে জাবেদাটাও দেখাবো। গ নাম্বার কি বলেছে দেখো, গ নাম্বার বলছে শ্রমিকদের নিট মজুরি বের করো। তাহলে আমরা শুরু করব কই থেকে, মোট মজুরি থেকে, মোট মজুরি থেকে শুরু করব, মোট মজুরি থেকে। ভাইয়া এই অঙ্কে কি মোট টাকার ঘর একটা থাকে? মোট টাকার ঘর তুমি চাইলে করতে পারবা, যে দুইটা যোগ করে আর কি, যে আরিফ এবং রহমানে তুমি চাইলে আরেকটা ঘর এক্সটেন্ডেড করতে পারবা, কোনো সমস্যা নাই, আর না করলেও সমস্যা নাই, ঠিক আছে, ম্যান্ডেটরি না। ওকে, মোট মজুরিটা আমরা বের করে ফেলি। মোট মজুরি কত ছিল, যে 9,300 আর হচ্ছে 13,350, তাহলে 13,350, আরেকটা হচ্ছে 9,300, ওকে। এটার সাথে বাদ দিতে হবে কি, কর্তন সমূহ, এখান থেকে বাদ দিব যাবতীয় কর্তন সমূহ যেটা থাকবে, সেই কর্তন সমূহগুলোকে আমরা বাদ দিয়ে দিব। ওকে, কর্তন সমূহ যদি বাদ দেই, কি কি কর্তন আছে দেখো, একটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান, তাহলে প্রভিডেন্ট ফান্ড, প্রথমটা হচ্ছে কি, প্রভিডেন্ট ফান্ড, এটাকে বাংলা হচ্ছে কর্মচারী কল্যাণ তহবিল, প্রভিডেন্ট ফান্ড। কত আছে, 10%, তাহলে 10% কিসের উপর কাটবা, এই যে মূল মজুরি সেটার উপর কাটবা। মূল মজুরি 7,000, 10% কত হবে, 700 টাকা, 700 টাকা, আর এটা হচ্ছে 5,500 টাকা, এটা হচ্ছে আমার প্রভিডেন্ট ফান্ড। এরপরে কি আছে, মজুরি অগ্রিম, অগ্রিম যেটা ছিল, অগ্রিম গ্রহণ, সেটাও বাদ দিতে হবে, কারণ তুমি আগাম টাকা নিয়েছো, এখন তোমার বেতনের সময় এসেছে, সেটা কেটে দিবে। অগ্রিম গ্রহণ করো, কত হবে, 700, 500, সেম 700, 500। এরপরে কি আছে, কল্যাণ তহবিল, কল্যাণ তহবিলে চাঁদা দিছো, কল্যাণ তহবিল, কল্যাণ তহবিলে কত টাকা দিছো, 50 টাকা করে চাঁদা,
এরপরে কি গৃহ ঋণ, গৃহ নির্মাণ ঋণ দিয়েছো 400 টাকা করে, তাহলে গৃহ নির্মাণ ঋণ, গৃহ নির্মাণ ঋণ হচ্ছে 400 টাকা করে। বাদ দিয়ে ফেলো, 7 7 14 1850, তাই তো? তাহলে 11,500 হবে, 11,500। আরেকটা কত? আচ্ছা, এখানে তোমাদের আরেকটু স্ট্যান্ডার্ড আকারে শিখাই, ঠিক আছে? দেখো আরেকটু স্ট্যান্ডার্ড শিখাই, এটা তো সচরাচর করা হয়, তোমরা কি করবা খেয়াল করো। এখানে প্রথম কাজ যেটা করবা স্ট্যান্ডার্ড অনুযায়ী করবা, টিচাররা খুশি হবে। আগে কর্তনগুলো যোগ করে ফেলবা। এখানে ব্র্যাকেট এমন করে দিবা, ক্লোজ করবা না। উপরে একটা টান, নিচে একটা টান, উপরে একটা টান, নিচে একটা টান। খেয়াল করো, উপরে একটা টান, নিচে একটা টান, এভাবে দিয়ে দিবা। ওকে, এরপর দেখো এই সবগুলো যোগ করে ফেলবা। প্রভিডেন্ট ফান্ড কত? এখানে দুইটা টান দেওয়া মানে হচ্ছে একটা ব্র্যাকেটের মধ্যে রাখা, একটা বক্সের মধ্যে রাখা। এখন আমরা কর্তন দুইটারই যোগ করে ফেলি, তাহলে প্রভিডেন্ট 700, অগ্রিম গ্রহণ 700, 7 7 14 আর 4 1850 দেওয়ার পরে এটাও একটা বক্সের মধ্যে করে ফেললাম, এটাও করে ফেলবা। 5 5 10 14 1450 এটাও করে ফেলবা। দেখো তাহলে এখানে আমরা কি, এটার নাম হচ্ছে মোট কর্তন। অনেক সময় তোমাকে বলবে মোট কর্তন দেখাও, তখন আমরা কিন্তু দেখাইতে পারবো। সো মোট কর্তন, দেখো আমরা মোট মজুরি পাইছি, মোট কর্তন এভাবে করবা, এটা স্ট্যান্ডার্ড দেখায়, ঠিক আছে? সুন্দর দেখায়। দুইটাই বক্সের মধ্যে করছে। এখন কি করব? মজুরি, নিট মজুরি বের করে ফেলবো। নিট মজুরি, নিট মজুরি আমরা কিভাবে বের করি? মোট মজুরি মাইনাস মোট কর্তন। এখন ফাইনাল উত্তরটা এই দুইটা বক্সের নিচে লিখবা। 13,350 আর 1850 বাদ দিলে কত হয়? তোমরা আমাকে বলছো 11,500। তোমাদের আমি বিশ্বাস করি, তোমাদের আমি ভালোবাসি। সো তোমাদের এই জায়গা থেকে আমি উত্তর নিলাম 11,500, আর এটা হচ্ছে 7,850। এটা হচ্ছে ক্লোজ। ওকে, হ্যাঁ এভাবে করবে, এটা সুন্দর দেখায়, ঠিক আছে? দেখো তো এটা নিয়ে কারো কোনো ঝামেলা আছে কিনা? এই অধ্যায় আজকেই শেষ হয়ে যাবে। কারো সমস্যা থাকলে এখনই বলো যে ভাই বুঝি নাই, আর একটু বুঝান। সমস্যা নেই, যদি সমস্যা থাকে এখনই বলে ফেলো। ওকে, যদি সমস্যা না থাকে তাহলে আমি তোমাকে, যেহেতু এখানে ঘ নাম্বার নাই, ঘ নাম্বার আসবে না, বাট অনেক সময় তোমাকে ডিরেক্ট জাবেদাও করতে বলবে, তাহলে জাবেদাটা শেখাই দেই, ঠিক আছে? ঠিক আছে হুজাইফা, তুমি ম্যাপটা পাঠাই দিও, আমি জাবেদাটা একটু দেখাই। কি এমন কঠিন ম্যাথ দিয়েছে আমি একটু দেখি। জাবেদাটা আমরা শিখে ফেলি, ঠিক আছে? জাবেদাটা যেহেতু শিখছি, জাবেদাটাও করে ফেলি। জানাবো জানাবো। নেক্সট ফার্স্ট পেপার থেকে একটা চ্যাপ্টার পড়বো, যেটা তোমাদের 25 26 উভয় ব্যাচের আছে। অবশ্যই পড়িয়েছি। আচ্ছা, জাবেদার প্রথম জাবেদা একদম মুখস্থ। প্রথম জাবেদা কি ছিল বলো তো? আমরা প্রথম জাবেদায় দেখেছিলাম বেতন হিসাব ডেবিট, তাই না? বেতন বা মজুরি, এখানে কি মজুরি আছে না? যেহেতু মজুরি শব্দটা আছে, তাহলে বেতনের পরিবর্তে আমরা মজুরি শব্দটাই ব্যবহার করব।
যে এটা এখানে মজুরি শব্দ আছে, তাহলে আমরা কোন শব্দ ব্যবহার করব? মজুরি। তাহলে মজুরি হিসাব ডেবিট। দেখো আমরা জাবেদা যা লিখছিলাম ওইটাই লাগবো। আমি যদি তোমাকে জাবেদ, তোমার খাতায় জাবেদা দেখো, মজুরি হিসাব ডেবিট, প্রদেয় মজুরি ক্রেডিট। তাহলে প্রথম জাবেদায় কিসের টাকা বসাইতাম বলতো? প্রথম জাবেদায় আমরা বসাইতাম হচ্ছে মোট মজুরির টাকা। তাহলে মোট মজুরির টাকা কত ছিল? একটা ছিল 13,000, একটা তোমরা বের করে দিছিলা হচ্ছে কত, আমি একটু খুঁজি। তোমরা দুইটা যোগ করো তো, মোট মজুরি দুইটা যোগ করো, কইলে গেল এগুলো? চলে গেছে। আচ্ছা টাকার অ্যামাউন্ট একটু যোগ করে দাও। মোট মজুরির টাকা, এখানে দুইজনের টাকায় যোগ করতে হবে, যতজন থাকবে সকলের মোট মজুরিটা যোগ করতে হবে। তাহলে একজনের 13,350, আরিফের, আরেকজনের কত ছিল? 11,300 না কত? আচ্ছা দুইটা যোগ করলে কি 22,650 হয়? যদি হয় সেটাই লিখে দিবা, 22,600, এটা 5 না এটা 6, 22,650, ক্রেডিট হচ্ছে 22,650। এরপরে কি করব? এই যে প্রদেয় মজুরি হিসাব যেটা এখানে ক্রেডিট হয়েছে, সেই প্রদেয় মজুরিটাকে আমরা ডেবিট করে দিব। প্রদেয় মজুরি হিসাবটা কি করব? ডেবিট করব। কত টাকা? এখানে যত টাকা ছিল 22,650। এরপরে হচ্ছে প্রদেয় ভাউচার, প্রদেয় ভাউচার হিসাবটা ক্রেডিট করব। ওকে, প্রদেয় ভাউচারে কিসের টাকা বসাবো? নিট মজুরির। দুইজনের নিট মজুরি যোগ করো, কত আসে? দুইজনের নিট মজুরি যোগ করে ফেলো। 11,500 আর 7,850 যোগ করে ফেলো। এরপরে আমরা কি বলেছিলাম? প্রদেয় ভাউচারে পরে যাবতীয় যে কর্তনগুলো মেয়াদে থাকবে, কি কি কর্তন আছে দেখো? প্রভিডেন্ট ফান্ড আছে, অগ্রিম আছে, কল্যাণ তহবিল, গৃহ নির্মাণ ঋণ। 19,350, দুইটা যোগ করলে হয়। এরপরে যাবতীয় কর্তনগুলো, কর্তনে কি আছে? প্রভিডেন্ট ফান্ড, তাহলে প্রভিডেন্ট ফান্ড ক্রেডিট, প্রভিডেন্ট ফান্ড ক্রেডিট। কত টাকা? 10% করে, তাহলে এখানে হচ্ছে 700 আর এখানে হচ্ছে 500, দুইটা যোগ করলে হয় কত? 1200। এরপরে কি আছে? অগ্রিম, অগ্রিম মজুরি, অগ্রিম মজুরি, এটা কত আছে? 700, 500, 1200, এটাও 1200। এরপরে হচ্ছে কল্যাণ তহবিল, কল্যাণ তহবিল কত টাকা আছে? দুইজনের 50-50 করে 100। এরপরে কি আছে? গৃহ নির্মাণ ঋণ, গৃহ ঋণ বা গৃহ নির্মাণ ঋণ, যেটা দিবা সেটাই সঠিক। কত? দুইজনের 800 টাকা। এখন দেখো ডেবিট এবং ক্রেডিট দুইটা পার্শ্ব সমান হয়ে গেছে। ব্যাখ্যা দেওয়া ম্যান্ডেটরি না, বর্তমান জাবেদায় আর ব্যাখ্যা লাগে না, তুমি চাইলে দিতে পারো। প্রথমটা হচ্ছে আমরা কি দিয়েছিলাম? জাবেদা মজুরি বা বেতন অনুমোদন করা হলো, তাহলে প্রথমে কি দিবা? বেতন অনুমোদন করা হলো। দ্বিতীয় জাবেদায় কি? দ্বিতীয় জাবেদায় হচ্ছে ভাউচার প্রস্তুত করা হলো এবং কর্তনসমূহ লিপিবদ্ধ করা হলো। এই দুইটা জাবেদা, প্রথম দুইটা জাবেদায় কারো সমস্যা আছে? প্রথম দুইটা জাবেদায় টাকার অ্যামাউন্ট বা কোনো কিছু নিয়ে কারো যদি কনফিউশন থাকে আমাকে বলো। ক্লিয়ার? ওকে, সেতুর ক্লিয়ার। বাদ বাকি
ওকে, যদি ক্লিয়ার হয় তোমাদের খাতায় তো নিচে জায়গা আছে, তোমরা খাতায় নিচে নিচে লিখবা। আমি আমার এটা পরিষ্কার করছি, ঠিক আছে? বারবার ছক টানা কেন জানি বিরক্তিকর হিসাব বিজ্ঞানে। হিসাব বিজ্ঞানের সবচেয়ে বিরক্তিকর জায়গা হচ্ছে যে বারবার শুধু ছক টানো। ওকে, এরপরে 3 নাম্বার জাবেদে আমরা কি করি? টাকা পরিশোধ করি। টাকা পরিশোধ করলে আমাদের যে প্রদেয় ভাউচারটা ছিল সেই ভাউচারটা ডিলিট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে ভাউচার ওখানে ক্রেডিট ছিল, ভাউচারটা এখন কি করব? প্রদেয় ভাউচার হিসাবটা ডেবিট করব এবং টাকাটা নগদে দিয়ে দিচ্ছি। এখানে অনেক সময় ব্যাংকও থাকতে পারে, কোনো সমস্যা নেই। নগদান হিসাবটা ক্রেডিট করে দিবা। কত টাকা? দুইটা মিলে কত টাকা হয়েছিল? আচ্ছা, তারিখ হচ্ছে এখানে কি দেওয়া আছে? জানুয়ারি মাস। আচ্ছা, দেওয়া আছে, ঠিক আছে। তাহলে 2000, আমি তো তারিখ দেই নাই। 2022 জানুয়ারি 31, মাসের শেষ তারিখে বেতন অনুমোদন হয় না? জানুয়ারি 31। তাহলে দুইজনের আমাদের কত ছিল? ভাউচারে আমরা লিখেছিলাম 19,350, 19,350। শেষ। 4 নাম্বার জাবেদা কি? যে প্রদেয় প্রভিডেন্ট ফান্ড, প্রদেয় প্রভিডেন্ট ফান্ড ডেবিট। প্রদেয় প্রভিডেন্ট ফান্ড ডেবিট আর শুধু প্রভিডেন্ট ফান্ড ক্রেডিট। ফান্ড হিসাব ক্রেডিট কত টাকা হবে? এটা হচ্ছে 10%, 7 5 1200, 1200 টাকা। এই হচ্ছে জাবেদা। প্রতিটা ম্যাথে এই 4টা জাবেদা হবে, 4টা জাবেদাই ফিক্স। জাস্ট প্রতিটা জাবেদায় টাকার অ্যামাউন্টটা চেঞ্জ হবে, আর কিছু না। তারিখ তো দিছি, তারিখ হবে জানুয়ারি 31। প্রথম একদম শুরুরটাতে দিবা, একটাতে দিলেই হবে। কারো সমস্যা থাকার কথা না। ওকে, চলো আমরা এবার আরেকটু এই জায়গায় পেঁচিয়ে দিতে পারে, সেই পেঁচানো জায়গাটা নিয়ে একটু কথা বলবো এবার। দুইটা শব্দ খেয়াল করো, এমপ্লয়ার ভার্সেস এমপ্লয়ি। আচ্ছা, এমপ্লয়ার মানে মনে রাখবা, এমপ্লয়ার শব্দের অর্থ হচ্ছে নিয়োগকর্তা। এমপ্লয়ার মানে হচ্ছে নিয়োগকর্তা। এই নিয়োগকর্তাকে আমরা মালিকও বলতে পারি। অনেক সময় মালিক সরাসরি নিয়োগ দিলে, সো নিয়োগকর্তারা অধিকাংশ সময় মালিক হয়। আর এমপ্লয়ি মানে হচ্ছে কর্মচারী, কর্মচারী। এখন অনেক সময় দেখবা প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দাম থাকবে। এখানে দিছো? আচ্ছা, ওকে হুজাইফা, ঠিক আছে। প্রদেয় ভাউচারে নিট মজুরির টাকা বসবে। এই যে লিখছে, দেখছো? প্রতীক তোমার বন্ধু লিখে দিয়েছে। বন্ধু নাকি সিনিয়র আমি তো জানি না। 25-26 ব্যাচ হলে তো এক ব্যাচ আবার জুনিয়র সিনিয়র হবে। আচ্ছা, তোমারটা স্ক্রিনশট মেরে রাখলাম, ক্লাস শেষে দেখাবো। হ্যাঁ, ধৈর্য ধরো। ওকে, দেখো, এমপ্লয়ার ভার্সেস এমপ্লয়ি। এমপ্লয়ার মানে নিয়োগকর্তা বা মালিক, এমপ্লয়ি মানে হচ্ছে কর্মচারী। অনেক সময় প্রশ্নে লেখা থাকবে প্রভিডেন্ট ফান্ডে কর্মচারীর দান, সরি নিয়োগকর্তার দান। প্রভিডেন্ট ফান্ডে
নিয়োগকর্তার দান, এই জাতীয় প্রশ্ন তোমাকে দিবে। প্রভিডেন্ট ফান্ডে কার দান দেওয়া থাকবে? যে নিয়োগকর্তার দান। এই সিচুয়েশনে প্রভিডেন্ট ফান্ড তো আমরা জানি সবসময় বিয়োগ করতে হয়, বাট কিছু সেকশন আছে যেখানে প্রভিডেন্ট ফান্ড বিয়োগ করার প্রয়োজন নাই, যোগ করতে হবে। যখন প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা যে আছে সে ব্যক্তি দান করবে, প্রভিডেন্ট ফান্ডে যদি নিয়োগকর্তার দান থাকে, দেখো এরকম সিচুয়েশন যদি দেখো যে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা দান করেছে, তখন মনে রাখবা এই প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দানটা মোট মজুরির সাথে যোগ হবে। নিয়োগকর্তার দান কি হবে? মোট মজুরির সাথে যোগ হবে। মোট মজুরির সাথে যোগ হবে। তাহলে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা যখন দান করবে, তাহলে প্রভিডেন্ট ফান্ডে মোট মজুরির এই যে নিয়োগকর্তা যে দান করছে প্রভিডেন্ট ফান্ডে, এটা মোট মজুরির সাথে কি হবে? যোগ হবে। ওকে, এরপরে দেখো যখন আমরা কর্তনে যাব না, খেয়াল করো, যখন আমরা কর্তনে যাব তখন কর্তনে গেলে কত টাকা বিয়োগ করতে হবে? কর্তনের ক্ষেত্রে বিয়োগ করবা কি হবে? যে প্রভিডেন্ট ফান্ড বিয়োগ করবা কতটুকু? নিয়োগকর্তার দান প্লাস কর্মচারীর দান, তখন দুইটাই বিয়োগ করতে হবে। নিয়োগ, আচ্ছা নিয়োগকর্তার দান, নিয়োগকর্তা যতটুকু দান করছে সেটাও আবার প্রভিডেন্ট ফান্ডে যখন বিয়োগ করব, কর্তন দেখাবো, এটাও বিয়োগ করব, সেই সাথে কর্মচারীর দানটাও বিয়োগ করব, দুইটাই বিয়োগ করতে হবে। ওকে, এটা একটু উঠায় নাও, নিয়ে আমাকে জানাও। ওটা ম্যাথে দেখাবো, কর্তনের অংশটুকু তুমি জাস্ট এটা উঠাই নাও, তোমাকে ম্যাথে দেখাই দিব, ঠিক আছে? ম্যাথ করাবো, এটা এরকম নিয়ে আসছি ম্যাথ। তো দেখো এই যে এখানে খেয়াল করো, যেখানে মূল বেতন আছে, বাড়ি ভাড়া আছে, মহার্ঘ ভাতা আছে, কল্যাণ তহবিলে আছে কি? সর্বনিম্ন 1200 টাকা। খেয়াল করো, কল্যাণ তহবিলে কি আছে? সর্বনিম্ন 1200 টাকা। চিকিৎসা ভাতা আছে। ভবিষ্যৎ তহবিল বা এটা তোমার প্রভিডেন্ট ফান্ড, যেখানেই বলুক না কেন, নিয়োগকর্তাও দান করেছে। দেখো নিয়োগকর্তা এবং কর্মীর উভয়ের দান আছে, উভয় দান করছে কত? 10%। এই জায়গায় উভয়ে দান করছে কত? 10% করে। এক্ষেত্রে দেখো কি বলা আছে, ক নাম্বার প্রশ্নটা খেয়াল করো, যে ভবিষ্যৎ তহবিলে জমাকৃত মোট পরিমাণটা নির্ণয় করো। ক নাম্বারটা আমরা একটু বের করব, আমার সাথে সাথে বের করে ফেলো। ক নাম্বার, ক, ভবিষ্যৎ তহবিলে মোট জমাকৃত পরিমাণ, ভবিষ্যৎ তহবিলে মোট জমাকৃত পরিমাণ নির্ণয়। ক নাম্বারটা বের করে দেখো, এই যে ভবিষ্যৎ তহবিল যেটা আছে, খেয়াল করো এটা তোমার কয়জন ব্যক্তি দিছে?
যে নিয়োগকর্তাও দিছে, খেয়াল করো নিয়োগকর্তাও টাকা দিছে, কর্মীও দিয়েছে, দুইজনে দিয়েছে, তাহলে এই জায়গায় দুইজনের কাছ থেকে টাকা গেছে না? তাহলে আমরা ক নাম্বারে প্রথমে কি বের করি যে নিয়োগকর্তা কত টাকা দিয়েছে, নিয়োগকর্তার দান, এটা আগে দিয়ে দিই, নিয়োগকর্তার দান। নিয়োগকর্তা কতটুকু দিয়েছে, দুইজন ব্যক্তি আছে, আচ্ছা ছোট করে লিখতে হবে। আচ্ছা এখানে দুইজন ব্যক্তির নাম লিখে রাখি, যে একজনের নাম কি শাম্মী, একজনের নাম হচ্ছে শাম্মী, আরেকজন হচ্ছে মাহিন, দুইজন ব্যক্তি। ওকে, আচ্ছা এটা বক্সই করে ফেলি। প্রথমে দিবা নিয়োগকর্তা, যে নিয়োগকর্তা দিয়েছে, যে নিয়োগ দিয়েছে সে দিয়েছে, নিয়োগ কর্তার দান। নিয়োগকর্তার দান কতটুকু, যে বলা আছে 10%, খেয়াল করো 10%, তাহলে 34,000-এর 10% কত হচ্ছে 3,400, এবং 22,000-এর 10% হচ্ছে 2,200। এরপরে হচ্ছে কর্মচারীর দান, দুইজন ব্যক্তি দিছে, কর্মচারীর দান, কর্মচারীর দানও সেম, উভয় তো 10% করে দিয়েছে, 2,200। তাহলে টোটাল কত টাকা দেখো, মোট কত টাকা, শাম্মীর ক্ষেত্রে হচ্ছে 4 4 8 3 3 6, 6,800, 2 2 4, 4,400। এটা হচ্ছে ভবিষ্যৎ তহবিলে মোট জমাকৃত পরিমাণ। যে এখানে আমরা কেন দুইটাই লিখলাম, কারণটা হচ্ছে এই ম্যাথে বলা আছে যে ভবিষ্যৎ তহবিল যেটা, সেখানে নিয়োগকর্তাও টাকা দিছে, কর্মচারীও দিয়েছে বা কর্মীও দিয়েছে, দুইজনে যেহেতু দিছে তাহলে দুইজনের টাকাটা লিখে যোগ করে ফেলেছি। ওকে, সমস্যা আছে কিনা বলো, ক নাম্বার নিয়ে কোনো ঝামেলা থাকলে চটপট বলে ফেলো। ওকে, তাহলে ক নাম্বার যদি ক্লিয়ার হয়ে যায়, আমাদের মূল ঝামেলাটা কোথায় লাগবে, খ ও গতে, যার কারণে ওখান থেকে এটা রাখা। সো খ ও গতে কি বলছে, মোট উপার্জন, মোট উপার্জন মানে মোট বেতন, মোট বললে সেম কেস, তাহলে আমরা খ নাম্বারটা বের করবো, ঠিক আছে, খ। তাহলে সবার প্রথমে কি লিখবা, সেখানে নামগুলো লিখে নেই, শাম্মী, মাহিন, মূল মজুরি আছে, যেহেতু এগুলো বুঝছো, তোমাদের যেটাতে ঝামেলা লাগবে সেই জায়গায় আমি যাই তোমাকে বুঝাবো। মূল মজুরি 34,000, 22,000। বাড়ি ভাড়া, বাড়ি ভাড়াটা যোগ করে ফেলবো, বাড়ি ভাড়া 40%, তাহলে 34,000-এর 40% কত, আমি একটু ক্যালকুলেশন করি, 34,000-এর 40%, 34,000 ইন্টু 40%, 13,600, 22,000-এর 40%, 8,800। কল্যাণ তহবিলে দান, তাহলে এটা তো আমি পাই নাই, আচ্ছা উপরে আরো একটা বাদ আছে, মহার্ঘ ভাতা, মহার্ঘ ভাতা, মহার্ঘ ভাতা কি বলা আছে, 10% দেওয়া আছে, তাহলে 3,400, 2,200। আচ্ছা, তাহলে এই যে কল্যাণ তহবিল আমি দান করছি, আমি পাই নাই, তাহলে কাটা, এটা আসবে না এখানে, মোটেতে আসবে না। চিকিৎসা ভাতা পাইছি, চিকিৎসা ভাতা, চিকিৎসা ভাতা কত টাকা আছে, 1,500,
1500, দুইজনকে 1500 টাকা করে দিছো, ভালো কথা। এরপরে ভবিষ্যৎ তহবিল। দেখো এই জায়গাটা মূলত ঝামেলার কাহিনী। কেন ঝামেলা বলতেছি, আমরা বের করছি অলরেডি যে 2200, আচ্ছা 2200 না, এখানে হচ্ছে 3400। এই জায়গাটা একটু ভালো করে বুঝো যে কেন এখানে ভবিষ্যৎ তহবিলের টাকাটা আনলাম। এখানে কেন আমি ভবিষ্যৎ তহবিলের টাকাটা আনছি এটা তোমাকে বুঝতে হবে আগে, ঠিক আছে? তো ভবিষ্যৎ তহবিলের টাকা এখানে কেন আনছি, দেখো এখানে বলা আছে যে নিয়োগকর্তা যে ব্যক্তি সে টাকা দিয়েছে। এখন নিয়োগকর্তা যেহেতু টাকা দিচ্ছে, নিয়োগকর্তা তোমাকে এই টাকাটা সরাসরি ভবিষ্যৎ তহবিলে জমা না দিয়ে তোমার বেতনের মধ্যে দিচ্ছে। যখন বেতনের মধ্যে অ্যাড করে দিচ্ছে, কেন অ্যাড করছে, যাতে তোমার বেতনটা একটু বেশি দেখায়। এটা একটা কর্পোরেট ট্রিক্স। যখন তুমি চাকরি করবা তখন বুঝবা তোমার মোট বেতনটা অনেক হাই দেখায়, বাট অনেক কিছু ডিডাক্ট করে ট্যাক্স অনেক কিছু কাটাকাটি করার পরে দেখা যাবে অল্প কিছু টাকা পাওয়া যায়। সো এখানে ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা কেন দিচ্ছে, যাতে তোমার মোট মজুরিটা বেশি হয়, তো যাতে বলতে পারে দেখো আমার কর্মচারীকে আমি কত টাকা দিই। যদি আমার এখানে নিয়োগকর্তার দান না থাকতো তাহলে এইটা কিন্তু আসতো না, এইটা আসতো না। নিয়োগকর্তার দান না থাকলে তখন কিন্তু এটা আসতো না, ঠিক আছে? নিয়োগকর্তার দান না থাকলে তখন কিন্তু এটা আসতো না। জাস্ট নিয়োগকর্তার টাকা থাকার কারণে আমরা মোট মজুরির মধ্যে অ্যাড করতেছি। বুঝছো বিষয়টা? বুঝছো কিনা বলো? আচ্ছা সোনালী দাস বুঝেছে, বাকিরা কি, বাকিদের কি অবস্থা? আফরা ঠিক আছে। অনন্ত, অনন্ত বিষয় হচ্ছে যে দেখো নরমালি কি হয় যে ভবিষ্যৎ তহবিলে এখানে কয়জন ব্যক্তি দিছে, যে কর্মী সেও টাকা দিছে, তার টাকাটা সে দিছে যে এটা এই টাকাটা ভবিষ্যৎ তহবিলে যাবে। আবার নিয়োগকর্তা যে ব্যক্তি সেও দিছে, তাহলে কর্মীও দিয়েছে, নিয়োগকর্তা দিয়েছে। নিয়োগকর্তা যতটুকু দিয়েছে ততটুকু আমাকে মোট মজুরির সাথে যোগ করে দিতে হবে, কারণ এই টাকাটা আমার নিয়োগকর্তা বা প্রতিষ্ঠানের মালিক বা আমার যে কর্পোরেটের যে বস থাকবে ওই বস আমার বেতনের সাথে অ্যাড করে দিবে। যার কারণে ভবিষ্যৎ তহবিল যেটা নিয়োগকর্তা দিবে, শুধু নিয়োগকর্তা যেটা দিবে ওই পোর্শনটুকু যোগ হবে, ঠিক আছে? এখনো বোঝো নাই? প্রতীক এবং আরেকটা কে, অনন্ত, এখনো বোঝো নাই? ওকে ক্লিয়ার, ঠিক আছে। তাহলে যোগ করে ফেলো তো মোট মজুরি কত হয়, যোগ করে ফেলো মোট মজুরি কত হয়। তাহলে আমি যোগ করি তোমাদের সাথে সাথে, তোমরা যোগ করো। 34,000 যোগ 13,600 যোগ 3,400 যোগ 1,500 যোগ 3,400, তাহলে এখানে হচ্ছে 55,900, 55,900 ক্লোজ। যেহেতু মোট মজুরি চেয়েছে 22,000 যোগ 8,800 যোগ 2,200 22,000 8,800 2,200 1,500 যোগ 2,200, তাহলে কত হবে? 36,700। ওকে, এটা আমরা খ নাম্বার করে ফেলছি। তাহলে আমি এই জায়গায় গ নাম্বার করে ফেলি, ঠিক আছে? জাস্ট একটু চেঞ্জ করে দিই, আমি গ দিচ্ছি, তোমরা খাতায় আরেকবার করে ফেলো। এবার গ নাম্বার করব। দেখো গ নাম্বারে কোন জায়গায় চেঞ্জ করতে হবে, গ নাম্বার কোন জায়গায় চেঞ্জ আসবে সেটা একটু আমরা দেখবো এখন। মোট মজুরি, আচ্ছা এই অ্যামাউন্টটা লিখে নেই, 55,900, তাই না?
এটা হচ্ছে আমার এখানে 55, মোট মজুরি হচ্ছে 55,900, এখানে একটা দিলাম। আর এটা কত আছে? 36,700। ওকে, এখন আমরা গ নাম্বার নিট মজুরি বের করব। তাহলে মোট মজুরি পাইলাম, এখান থেকে কি বাদ দিতে হবে? বাদ কর্তন সমূহ, যত টাকা কাটা হবে, তাই না? কর্তন সমূহ। এখন কর্তন সমূহের মধ্যে কি কি আছে? আমরা মূল বেতন টাকা পাই এখানে, এটা পাই। প্রথমেই আছে কি? কল্যাণ তহবিল। খেয়াল করো, কল্যাণ তহবিলও একটু প্যাচ দিয়েছে। কল্যাণ তহবিল, কল্যাণ তহবিলে কি বলছে? সর্বনিম্ন 1200 টাকা হইতে হবে। সর্বনিম্ন কত হইতে হবে? 1200 হইতে হবে। তাহলে খেয়াল করো, এই জায়গায় 34,000, 34,000-এ 5% কত হয়? তুমি যদি 34,000-এ 5% করো, এইটার ক্ষেত্রে কত আসবে? এইটার ক্ষেত্রে আসবে 1700, এইটার ক্ষেত্রে 1700, আর এইটার ক্ষেত্রে আসবে 1100। তাহলে আমার সর্বনিম্ন কত হইতে হবে? 1200। তাহলে খেয়াল করো এই জায়গায়, তাহলে প্রথমটা 1200-এর বেশি আছে, প্যারা নাই। তাহলে যেটা আছে 1700 আমি দিতে পারবো, 1700 দিতে পারবো। কিন্তু এই জায়গায় কি আছে দেখো তো, যে আমরা মাহিনের 5% করলে পাই 1100, কিন্তু কত বলছে? সর্বনিম্ন নিতে হবে কত? এখানে বলা আছে সর্বনিম্ন 1200 নিতে হবে। তাহলে এখান থেকে আর 1100টা নিতে পারবো না, এখান থেকে কত নিতে হবে? সর্বনিম্ন অ্যামাউন্টটা কত? 1200ই নিতে হবে। কেন 1200 নিলাম বুঝছো কিনা? কারণ বলা আছে যে সর্বনিম্ন তোমাকে 1200 নিতে হবে। তাহলে যেহেতু 1100 আছে, 1100 আমাকে নেওয়া যাবে না, সর্বনিম্ন কত নিতে হবে? 1200। এখানে 1700 কেন নিলাম? 1700 নিছি এই কারণে যে এখানে তো ভাই সর্বনিম্ন 1200-এর চেয়ে বেশি আছে, বেশি থাকলে কোনো প্যারা নাই। ওকে, তাহলে কল্যাণ তহবিল শেষ। চিকিৎসা ভাতা আমি পাই, এটা আসবে না। এরপরে ভবিষ্যৎ তহবিল। দেখো, ভবিষ্যৎ তহবিল, ভবিষ্যৎ তহবিল, এই জায়গায় যে ঝামেলাটা হয়, নরমালি আমার যদি নিয়োগকর্তা না থাকতো, আমার যদি অপশানে এই শব্দটা দেখো, এই যে নিয়োগকর্তার যে শব্দটা আছে, এই নিয়োগকর্তা না থাকলে আমি 34,000-এর 10%, 3400 বসাই দিলেই হয়তো, 2200-এর 10%, সরি 22,000-এর 10%, 2200 বসাই দিলেই হচ্ছে। বাট যেহেতু এখানে নিয়োগকর্তার টাকাটা আমি মজুরির সাথে যোগ করছি, ওইটাও বাদ দিতে হবে। তাহলে কর্মচারী দিবে কত? 3400, নিয়োগকর্তা দিচ্ছে 3400। তাহলে এই জায়গায় বাদ যাচ্ছে কত? বাদ যাচ্ছে টোটাল হচ্ছে 6,800, আর এখানে হচ্ছে 4400। এই দুইটা পয়েন্ট বুঝছো কিনা? অগ্রিমটা তো বুঝবা, অগ্রিমে কোনো ঝামেলা নাই। অগ্রিম কত আছে? 3,000, 2,000, এটাতে কোনো ঝামেলা নাই। এখানে ভবিষ্যৎ তহবিলে কেন 6,800 লিখছি? কারণ কর্মচারীর 10% 3400, নিয়োগকর্তার 10% 3400, দুইটাই বাদ দিতে হয়, যেটা আমি ওই সেই নোটে লিখে দিছিলাম। তাহলে 34, 34, 6,800, 2200, 2200, 4400। তাহলে এটা যোগ করলে কত হবে? দুইটা শূন্য, 8 7 15, 5 হাতে থাকে 1, 6 3 9 রেখে 10, 10 আর 1 11। তাহলে এটা হচ্ছে 11,500। এটা কত হবে? দুইটা শূন্য, 4 আর 2 6, হাতে থাকে হচ্ছে কোনো কিছুই নাই, 4 2 6 আর 1 7, তাহলে 7,600। এরপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের মোট কর্তন চলে গেল। এটা কি? মোট কর্তন। এরপরে কি আসে? নেট মজুরি। আচ্ছা, ইসরাত বুঝো না এখনো? দেখো ইসরাত, কেন আমি এখানে 6,800 টাকা দিছি? ধরো তোমার মা তোমাকে বলছে যে, ধরো তুমি একটা ব্যাংকে টাকা রাখো, ঠিক আছে? এটা চিন্তা করো, ধরো তুমি একটা ব্যাংকে টাকা রাখো। সো তুমি প্রতিদিন ধরো যে এটা তোমার বেতন, 34,000 টাকা তোমার বেতন। তুমি তোমার বেতন থেকে
আচ্ছা এই বেতনের কথা বাদ দিই, ধরো তোমার মা তোমাকে টাকা দেয়, ওই টাকা থেকে তোমাকে 100 টাকা তোমাকে প্রতি মাসে দেয়। এই 100 টাকা থেকে তুমি 10 টাকা, 100 টাকা থেকে 10 টাকা তুমি ব্যাংকে রাখো। কিন্তু এই মাসে তোমার মা বললো যে তুই তো 10 টাকা ব্যাংকে রাখিস, তোকে 100 টাকা দিতাম, সেখান থেকে 10 টাকা বেশি ব্যাংকে রাখিস, ঠিক আছে? তাহলে এক কাজ করলাম আমি, এবার তুই যে 10 টাকা ব্যাংকে রাখবি, আমি তোকে আগে 100 টাকা দিতাম, এর সাথে 10 টাকা আমিও তোকে ব্যাংকে রাখার জন্য দিব। খেয়াল করো কি বললো তোমার আম্মা, তোকে আগে 100 টাকা দিতাম, এর সাথে আরো 10 টাকা দিচ্ছি, তাহলে তুই তোর থেকে যে 10 টাকা রাখতি ওইটাও রাখবি, আমি 10 টাকা দিতেছি ওইটাও রাখবি। তাহলে তুমি কয় টাকা রাখতে ব্যাংকে? তুমি কি এই পরের বার শুধু 10 টাকা রাখতা? না, তুমি কয় টাকা কোনটা রাখতা? তোমার 10 টাকা রাখতা, এবং তোমার আম্মু যে 10 টাকা দিছে ওইটাও রাখতা। তাহলে দুইটা জাস্ট যোগ করে দিয়েছি আমরা। দেখো তো ইসরাত, বোঝো কিনা? ওকে, এই কে যেন একটা কি যেন প্রশ্ন দিছিলা না, ওই তুমি আছো, কে যেন প্রশ্ন দিছিলা, তোমার প্রশ্ন হারাই গেছে। আচ্ছা আমি স্ক্রিনশট নিছিলাম মনে হয়, দেখি তোমার নাম কি। খুবই ইজি, খুবই ইজি। তোমার নাম কি আমি দেখি। উম, হুজাইফা আল জায়ান। আছো ক্লাসে হুজাইফা? বেতন বিবরণটা কি? যখন মোট মজুরি আর নিট মজুরি একটা ছকের মধ্যে সম্পূর্ণটা করছি, সেটাই হচ্ছে বেতন বিবরণী। হুজাইফা আছে, ওকে। আচ্ছা তুমি থাকো, আমরা আরেকটা জিনিস দেখবো তোমার জন্য, তোমাদের জন্য প্রশ্নটা আমি রেডি করে রাখলাম। নিউ সেভ অ্যাজ, সেভ এক্সপোর্ট, এটা পিডিএফ বানাই ফেলি আগে, ঠিক আছে? পরে আবার হারাই গেলে তোমাদের তো দিতে পারবো না। কে আছে আর? সবাই আছে, ওকে, ঠিক আছে। উম, আচ্ছা, একটা মিনিট সময় নিচ্ছি, ফাইল ইম্পোর্ট করি। আচ্ছা ফাইলটাকে সেভ করতে হবে। এইবারটা দিছিলা তাই না হুজাইফা? এটাই দিছিলা, দেখি আমি এটা ইম্পোর্ট করতে পারি কিনা।
এই তোমরা দেখতে পাচ্ছ, দেখো তো ম্যাথটা কি দেখা যায়? সবার জন্য নিয়ে আসলাম। আমারও ক্ষুধা লাগছে, আমিও খাই নাই কিছু। দেখা যায়, দেখো তো টেকনোলজি কত সহজ করে দিয়েছে। কই থেকে কি টেনে আনতেছি। আচ্ছা দাঁড়াও, একটু আলো কমাই দিয়ে দেখি। পিডিএফটা পেয়ে যাবা, প্যারা নাই, আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবা। দেখো এই আর একটা ম্যাথ, এই ম্যাথটা একটু আমরা দেখার চেষ্টা করি যে ম্যাথে কি বলা আছে। যে হুজাইফা আল জায়েন আমাকে প্রশ্ন দিয়েছে যে করিম, রহিম ও জন একটি কারখানার 3 জন শ্রমিক, তাদের মজুরি সংক্রান্ত তথ্যাবলী দেওয়া আছে। প্রতিষ্ঠান 48 ঘন্টা সপ্তাহ অনুসরণ করা হয়। 48 ঘন্টা সপ্তাহ অনুসরণ করা মানে হচ্ছে একটা প্রতিষ্ঠান 48 ঘন্টা এক সপ্তাহে কাজ করে। তাহলে ওই একটা প্রতিষ্ঠানের সাপ্তাহিক কর্মঘণ্টা, এই 48 ঘন্টা হচ্ছে স্বাভাবিক কর্মঘণ্টা। একটা প্রতিষ্ঠান প্রতিদিন প্রতিদিন না, প্রতি সপ্তাহে কয় ঘন্টা কাজ করে বা স্বাভাবিক কাজ করে হচ্ছে 48 ঘন্টা। কেউ যদি 48 ঘন্টার বেশি কাজ করে সেটা হবে ওভারটাইম। এটা দ্বারা বোঝায় যে একজন কর্মীকে প্রতিনিয়ত 48 ঘন্টা, খেয়াল করো, একজন কর্মীকে প্রতিনিয়ত 48 ঘন্টা কাজ করতে হবে। এর কম যদি কেউ করে সে তো ফিল আপ করতে পারলো না। যদি এর কেউ বেশি করে, যদি এর চেয়ে কেউ বেশি করে, 48 ঘন্টার বেশি যেটা করবে সেটা হচ্ছে ওভার টাইম হিসাবে কাউন্ট হবে। ওকে, তাহলে ক্লিয়ার। দেখো প্রমাণ উৎপাদন ঘন্টা প্রতি, প্রমাণ উৎপাদন কি আছে ঘন্টা প্রতি, যে 1 ঘন্টা কাজ করলে, আচ্ছা 1 ঘন্টা কাজ করলে কত একক পণ্য উৎপাদন হয় বলা আছে। দেখো প্রমাণ উৎপাদন ঘন্টা প্রতি 5 একক। এটার অর্থ দাঁড়ায় যে 1 ঘন্টা কাজ করলে একটা প্রতিষ্ঠানে, যে প্রতিষ্ঠানটা দেওয়া আছে, 5 একক পণ্য উৎপাদন হয়। তাহলে মোট স্বাভাবিক উৎপাদন কত সেটা আমরা বের করে ফেলি। তাহলে মোট সাপ্তাহিক উৎপাদনটা বের করে ফেলি। মোট সাপ্তাহিক উৎপাদন এটা আমরা বের করতে পারবো না। মোট সাপ্তাহিক উৎপাদন কত আছে দেখো, 1 ঘন্টা কাজ করলে 5 একক উৎপাদন হয়। তাহলে একটা প্রতিষ্ঠানে টোটাল কত ঘন্টা কাজ করতে হয়, স্বাভাবিক কর্মঘণ্টা হচ্ছে 48। তাহলে 48 ঘন্টা কাজ করে প্রতিষ্ঠানটা, কি 48 ঘন্টা কাজ করতেছে, 1 ঘন্টায় 5 একক, তাহলে 48 ঘন্টার সাথে যদি 5 গুণ দেই টোটাল স্বাভাবিক বা সাপ্তাহিক উৎপাদন পেয়ে যাচ্ছি না? পেয়ে যাচ্ছি। কত হচ্ছে 5 8 5 8 40, 40-এর 0 হাতে থাকে 4, 4 5 20 আর 4 24। দেখো তো 240 একক আসে কিনা। এই 240 একক কিভাবে বের করলাম, কোনো সমস্যা আছে? 240 একক দেখো সমস্যা আছে কিনা। ওকে, এরপরে কি বলা আছে দেখো, একক প্রতি মজুরির হার কি বলা আছে, বলা আছে একক প্রতি মজুরি হার। তাহলে 1 একক পণ্যের পেছনে কত টাকা মজুরি দিচ্ছে, যে ব্যক্তি 1 একক পণ্য উৎপাদন করছে তার পেছনে মজুরি হচ্ছে 20 টাকা। তাহলে আমাদের স্বাভাবিক কত হবে সেটা আমরা বের করব। এরপরে বলা আছে দেখো, প্রমাণ উৎপাদনের সমান বা ঊর্ধ্বে কর্মহারের জন্য মজুরি হার কত, 130%। অর্থাৎ এটা মোট সাপ্তাহিক উৎপাদন, বা এটাকে আমরা বলতে পারি যেটা সাপ্তাহিক সেটাই হচ্ছে প্রমাণ উৎপাদন। ঠিক আছে, এটাকে আমরা প্রমাণ উৎপাদনও বলতে পারি, যে একজন কর্মীকে স্বাভাবিক যেটা আছে, সাপ্তাহিক যেটা আছে, এটাকে আমরা প্রমাণ উৎপাদন হিসাবেও কাউন্ট করতে পারি। তাহলে প্রমাণ উৎপাদন হচ্ছে 240 একক। এখন বলা আছে, খেয়াল করো, বলা আছে যে ব্যক্তি প্রমাণ উৎপাদনের সমান উৎপাদন করবে তাকে কত টাকা মজুরি দিবে। প্রমাণ উৎপাদনের সমান, দেখো প্রমাণ উৎপাদনের সমান বা এর বেশি যদি করে
তার জন্য মজুরি হার কত 130%। যদি কম করে, যদি এই যে প্রমাণ উৎপাদনে যদি কম করে তাহলে পাবে হচ্ছে 80%। প্রকৃত উৎপাদন কে কত করছে দেখো, করিম করছে 250, রহিম 240, আর এখানে কি আছে আর জন হচ্ছে 230 একক। ওকে, এখন বলেছে কার্যদক্ষতার হার নির্ণয় করো। কে কোন হারে আছে, শ্রমিকদের কার্যদক্ষতার হার নির্ণয় করতে বলছে। দেখো তাহলে এখন আমরা একটা বক্স করে ফেলতে পারি, আমরা দক্ষতার হারটা বের করব, ঠিক আছে। তো দক্ষতার হার বের করে ফেলবো। আমরা তো প্রমাণ উৎপাদন পাইছি, তাই না? প্রমাণ উৎপাদন তো আমরা পেয়ে গেলাম, 3 জন ব্যক্তি আছে। ওকে, আচ্ছা এটা লাগবে না, 3টা ঘর হলেই হবে। খেয়াল করো, আমরা এখানে নাম দিব যে কে কে কাজ করতেছে, নাম। এখানে হচ্ছে উৎপাদন, আচ্ছা নামের পরে এখানে আমরা দিব প্রকৃত উৎপাদন। কি দিব? প্রকৃত উৎপাদন। এটা একটু কঠিন করেছে, বাট এতটাও কঠিন না। প্রকৃত উৎপাদন একটু বুঝলেই হয়। প্রমাণ উৎপাদন, আচ্ছা 4টাই লাগবে, 4টা ঘরই লাগবে আমার। প্রথমে হচ্ছে প্রকৃত উৎপাদন, 4টা ঘর করবা। প্রথমটা হচ্ছে প্রকৃত উৎপাদন, যে কে কতটুকু করেছে। তারপর হচ্ছে প্রমাণ উৎপাদন, 3টা হইলেও হবে। প্রমাণ উৎপাদন, আচ্ছা 3টাই করে ফেলি। একটু বড় বড় করে 3টা করে ফেলি। ওকে, 3টাই হবে। দেখো আমার সাথে সাথে তোমরা লিখে ফেলো। ঠিক আছে, নাম, এখানে হচ্ছে প্রকৃত উৎপাদন, কি চেয়েছে? শ্রমিকদের সাপ্তাহিক, আচ্ছা কার্যদক্ষতার হার বলছে, শ্রমিকের উৎপাদন, এখানে হচ্ছে প্রমাণ উৎপাদন, আর এখানে হচ্ছে হার, কার্যদক্ষতার হার কেমন, কে সমান আছে, কে ঊর্ধ্বে আছে, কে নিচে আছে সেটা জানতে চেয়েছে। তাহলে কারা কারা আছে দেখো, করিম আছে, করিম চাচা আছে, এরপরে কি আছে, রহিম চাচা আছে, করিম আছে, রহিম আছে, আরেকটা কে আছে, জন আছে। তাহলে কে কত একক উৎপাদন করেছে দেখো, করিম উৎপাদন করেছে কত 250, রহিম কত 240, জন কত 230। প্রমাণ উৎপাদন কত সকলের জন্য কিন্তু সেম, 240, 240, 240। এখন তোমরা আমাকে বলো কার হার বেশি, কার হার কম, কার হার বেশি, কার হার কম। তোমরা আমাকে এখন এখান থেকে বের করে দাও যে করিম কি বেশি করেছে নাকি কম করেছে। তাহলে এখানে হচ্ছে বেশি, বেশি মানে কি ঊর্ধ্বে, হারটা কেমন তার ঊর্ধ্ব, এর হারটা কেমন হবে ঊর্ধ্বে, হার হচ্ছে ঊর্ধ্বে। রহিম 240, তাহলে হচ্ছে সমান, রহিমেরটা কেমন হবে, রহিমেরটা হচ্ছে সমান। এরপরে দেখো জনেরটা কি হবে, জনেরটা হচ্ছে নিচে বা কম। এটা হচ্ছে ক নাম্বারের উত্তর। দেখো তো বুঝছো কিনা।
হুজাইফা কোথায়? কে দিছিরা? হুজাইফা, তুমি দেখো তো আপু, বুঝো কিনা? হুজাইফা আছো? হুজাইফা কোথায়? তোমার জন্য সলভ করাচ্ছি। ওকে, এরপরে খ নাম্বার কি বলেছে? খ নাম্বার বলছে শ্রমিকের মজুরি নির্ণয় করতে বলছে। খ নাম্বার শ্রমিকের মজুরি নির্ণয় করতে বলছে। তাহলে আমি আরেকবার ইম্পোর্ট করি এটা। কয়েক তরফা ইম্পোর্ট করব। ওকে, আচ্ছা, খ নাম্বার কি বলছে খেয়াল করো। খ নাম্বার বলছে হচ্ছে শ্রমিকের মজুরি নির্ণয় করতে বলছে। তাহলে মজুরি আমরা নির্ণয় করে ফেলি। প্রথমে আমরা একটু দেখি যে মজুরি সম্পর্কে কি বলা আছে। যে ব্যক্তি সমান উৎপাদন করবে, দেখো এবার হচ্ছে মজুরি হারটা, আমরা আগে মজুরি হারটা বের করব। সবার প্রথমে আমি খ নাম্বার যখনই করতে যাব, আগে মজুরি হারটা বের করতে হবে। আমাকে কি বের করতে হবে? মজুরি হার, মজুরির হার, যে কে কেমন টাকা পাবে। ঠিক আছে, মজুরির হারটা আমরা বের করব। যখন ঊর্ধ্বে বা সমান হচ্ছে, খেয়াল করো, ঊর্ধ্বে বা সমান হইলে সে কত পাবে? কি বলা আছে দেখো তো, ঊর্ধ্বে বা সমান হলে কত পাবে? এখানে সুন্দর করে বলে দেওয়া আছে, ঊর্ধ্বে বা সমান হইলে কত পাবে? মজুরি পাবে কত হচ্ছে? 130%। তাহলে মজুরি কত টাকা? একক প্রতি 20 টাকা। তাহলে 20 গুণন 130%, 20 গুণন 130%, তাহলে সে কত টাকা করে পাবে? 20 গুণন 130%, তাহলে কত হয় বলো তো? 26 টাকা না? 26 টাকা। কত হচ্ছে? 26 টাকা। যদি কম হয়, প্রমাণ উৎপাদনে কম বা নিচে হয়, সেক্ষেত্রে কত পাবে? কত বলা ছিল খেয়াল করে দেখো, এটা ছিল 80। তাহলে 20 গুণন 80% কত হয়? 16 টাকা। এটা হচ্ছে কি মজুরি হার, যে আমরা যে একক প্রতি মজুরি পাচ্ছি ওইটার সাথে কম হইলে কত? 80%, 80% দিয়ে 16, বেশি বা সমান হলে কত পার্সেন্ট পাবে? 130। তাহলে 130 দিয়েছি, দ্যাটস ইট। ওকে, তাহলে আমরা খ নাম্বারে মজুরি হারটা কিন্তু বের করে ফেলতে পারলাম। এখন আমার কি লাগবে? এখন লাগবে হচ্ছে মজুরি। ঠিক আছে, খুব সহজে মজুরিটা বের করতে পারবা। দেখো এখন আমরা মজুরি বের করে ফেলি। একটা আমার সাথে সাথে তোমরা একটা এমনি বক্স করে ফেলো। দুটো তিনজন ব্যক্তি আছে, তিনজনের জন্য আমরা তিনটা এরকম বক্স করে ফেলবো। ওকে, আচ্ছা, সবাই আমার সাথে সাথে বক্স করে ফেলো। তাহলে আমরা হচ্ছে নাম জন দিয়েছি। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে আমরা কি দিব? এখানে দিব নাম। আচ্ছা, এখানে আরেকটু বেশি দিব আমরা। তাহলে এখান থেকে যদি আমরা যাই, প্রথমে হচ্ছে প্রকৃত উৎপাদন, যেখান থেকে শুরু করছিলাম। দেখো
আমাদের প্রকৃত উৎপাদন জায়গা হবে আশা করি। আচ্ছা আমি এটাতে এই বক্সগুলো কেটে ফেলি, হ্যাঁ হাত দিয়ে দাগাই তাহলে সুবিধা হবে ডিরেক্ট। প্রথমে হচ্ছে আমাদের বক্সে করবা লিখবা হচ্ছে প্রকৃত উৎপাদন, সুন্দর করার চেয়ে সহজ করি। প্রথমে হচ্ছে প্রকৃত উৎপাদন, এরপরে হচ্ছে প্রমাণ উৎপাদন, এভাবে বক্সটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে দক্ষতা, এরপরে হচ্ছে হার, মজুরি হার, ঠিক আছে। এরপরে কি মজুরি হার, এরপর হচ্ছে মজুরি হার, এবং ফাইনালি শেষেরটাতে আমরা কি দিব, মজুরি দিব। সবাই আমার সাথে সাথে এই বক্সটা করে ফেলো। কে কে ছিল, রহিম করিম জন ছিল, হচ্ছে রহিম করিম জন। এখানে হচ্ছে নাম, তাহলে কে কে আছে, রহিম আছে, করিম আছে, জন আছে। কার কত উৎপাদন ছিল, আমি যদি একটু পেছনের ঘরে ফিরে যাই আমি দেখতে পাবো, দেখো যে করিম 250, 240 আর 230, তাহলে 250, 240 আর হচ্ছে 230। তাহলে আমি এটা লিখে ফেলি যে করিম হচ্ছে 250, রহিম 250, করিম হচ্ছে 240 আর 230। নাম ঠিক আছে না, সিরিয়াল কি কি আছে, করিম রহিম জন। আমি কি লিখছি, আচ্ছা এই জায়গায় নামটা আমি উলট পালট করে ফেলছি, করিম রহিম জন। এবার ঠিক আছে, প্রমাণ উৎপাদন কত দেখো, সকলেরই সেম ছিল 240, 240, 240। দক্ষতা কি, এটা হচ্ছে ঊর্ধ্বে, দক্ষতা কি ঊর্ধ্বে, এটা হচ্ছে সমান, আর এটা হচ্ছে কম। তাহলে এ পাবে 26 টাকা করে, এ ব্যক্তি 26 টাকা করে, এই ব্যক্তি হচ্ছে 16 টাকা করে। মজুরির হারটা কিভাবে বের করবা, যে এই যে প্রকৃত উৎপাদন এইটার সাথে মজুরি হার গুণ। দেখো আমরা মজুরিটা কিভাবে বের করব, যে প্রকৃত উৎপাদনের সাথে মজুরি গুণ। তাহলে আমরা 250-এর সাথে, তোমাকে একটু আমি লিখে দেই এখানে, এটা গুণ করতে হবে না, তুমি তোমার খাতায় জাস্ট টোটাল অ্যামাউন্টটা লিখে দিলেই হবে। 250 গুণন 26, এটা করলে কত পাবা, এখানে 250 গুণন 26, 6500। এরপরে হচ্ছে 240 গুণন 26, এটা কত পাবা, 240 গুণন 26, 6240 পাবা। এরপরে 230 গুণন 16, 3230 গুণন 16, তাহলে এটা কত পাবো আমরা, 3680। দেখো তো ভাই ক্লিয়ার কিনা, কারো সমস্যা আছে কিনা বলো। কারো সমস্যা থাকলে বলো। দেখো খ নাম্বারটা আমি কিন্তু আগেই ক নাম্বারেই করে ফেলছিলাম, এখানে তোমার কলেজের প্রশ্ন হয়তো একটু খ নাম্বারটা আগে দিছেই আর কি। এটা হচ্ছে গ নাম্বার, ঠিক আছে। গ, প্রমাণ উৎপাদনটা আমি শুরুতেই দেখাইছিলাম, ঠিক আছে। তো আমার ক্লাসগুলো একটু লেন্থি মনে হয়, তাই না, যে আমার ক্লাস মনে হয় তোমাদের সবচেয়ে বেশিক্ষণ করতে হয়, সবচেয়ে বেশি সময় মনে হয় আমার ক্লাসই করো। ইটস হুজাইফা আল কে
জানেন তুমি কোথা থেকে দেখছো আমাকে একটু জানাও। এটা আমার একটা রেসপন্সিবিলিটি যে আমার স্টুডেন্ট কেন শিখতে পারবে না। তোমাকে হয়তো আমি সরাসরি চিনি না, বাট অনলাইনে ভর্তি হয়ে আছে, তুমি এখন আমার স্টুডেন্ট। সো এটা আমার কি রেসপন্সিবিলিটি টু সার্ভ ইউ, তোমাকে শেখানো আমার দায়িত্ব, আমার একটা কি রেসপন্সিবিলিটি টু টিচ ইউ। সো তুমি এই প্রশ্নে ফেস করতেছো, অথচ আমি এই চ্যাপ্টার পড়াচ্ছি, তারপরেও যদি তোমার এই প্রশ্নে সমস্যা থাকে আমার এটা সলভ করে দিতে হবে না? এটা তো আমার একটা দায়বদ্ধতার জায়গা। তো টিচিং প্যাশনটা তো এমন না যে ধরো যে আসলাম 2-4টা গাল গল্প করে গেলাম, গাল গল্প করে চলে গেলাম, বিষয়টা তো এমন না। বা দেখা গেল যে যে 2-4টা ভিডিও নর্মালি ছেড়ে দিয়ে, অনেক প্ল্যাটফর্মে আছে 2-4টা দেখবা যে ঢাবির সুন্দর সুন্দর 2-4টা ছবি ছেড়ে দিয়ে নিজেকে টিচার দাবি করে। বাট টিচিং প্রফেশনটা তো এমন না। টিচিংকে যারা মন থেকে আনে তাদের কাছে বিষয়টাই আলাদা, যে এখানে তারা অনেক বেশি ডেডিকেটেড। সো আমার ক্লাসে আমি কখনোই আমি লং টাইম ক্লাস নিতে পারি। কেন নিতে পারি তোমাকে বলি। আমি একটানা 12 ঘন্টা ক্লাস নিয়েছি, একটানা দাঁড়িয়ে থেকে 12 ঘন্টা ক্লাস নিয়েছি। এটা হচ্ছে অফলাইনে। অফলাইনে আমি সামনে অ্যাডমিশন সিজন আসবে, তখন আমি এই কাজগুলো করি। আমার একটানা অফলাইনে 12 ঘন্টা ক্লাস নেওয়ার অভ্যাস আছে। সেই জায়গায় এখনো তো 2 ঘন্টা ফিল আপ হয় নাই। সো আমার ক্লাসটা অলওয়েজ লেংথি হবে। আমি চেষ্টা করব আমার ক্লাসের মূল উদ্দেশ্য থাকে তোমাকে শেখানো, যাতে করে যে আমি তোমাকে এই প্রশ্নগুলো দিচ্ছি এখান থেকে শিখবা, বিষয়টা এমন না। তোমাকে যেভাবেই প্রশ্ন করুক যাতে তোমরা শিখতে পারো। কুমিল্লা থেকে দেখছি, ঢাকাতে পড়াশোনা করি। ঢাকা কোথায় পড়াশোনা করো? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা দিব পরীক্ষার আগে আগে দিব, এত দ্রুত দিব না, আরো 2-1টা চ্যাপ্টার কভার করে তারপরে। অ্যাকাউন্টিং ক্লাস লেট হয়? কি লেট হয়? আমরা তো ক্লাস নিচ্ছি, কই লেট হয়? কি লেট হয় বুঝি নাই আলামিন। আচ্ছা, আমি এটা পিডিএফ করে ফেলি, ঠিক আছে? এক্সপোর্ট পিপিটি পিডিএফ। আচ্ছা, যাতে এটা উত্তরাতে না, এয়ারপোর্টের ওদিকে না? এটা মেবি এয়ারপোর্টের ওইদিকে, তাই না? না না, ভয় পাওয়ার কিছু নেই। ভয় তো সেই কবেই কেটে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের ক্লাস আজকে এখানেই সমাপ্ত। ইনশাল্লাহ তোমাদের সাথে আমাদের আবারও দেখা হবে ম্যাথ নিয়ে। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং কালকে আমার পরীক্ষা আছে, আমার জন্য দোয়া করো যাতে পরীক্ষাটা ঠিকঠাক দিতে পারি। তোমাদের সাথে ইনশাল্লাহ প্রতিনিয়ত এভাবে দেখা হবে, যাতে করে তোমাদের সমস্যাগুলো আমরা সমাধান দিতে পারি এবং তোমাকে এইচএসসিতে A+ নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথটা তোমাদের জন্য সহজ করতে পারি। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।